আমাদের কি আপনারা শুধু আপওয়ার্ক আর ফাইবারের মার্কেটপ্লেসে দেখাবেন নাকি অন্য কোনো মার্কেটপ্লেসেও দেখাবেন? জি ভাই, আমরা ফাইবার এবং আপওয়ার্ক দেখাবো। তো আজকে আমাদের টপিক হচ্ছে আপওয়ার্ক। তো আপওয়ার্ক সম্পর্কে আপনাদের কতটুকু আইডিয়া আছে একটু বলবেন। এটা মনে হয় একটু অ্যাডভান্স লেভেলের একটা মার্কেটপ্লেস আমি যতটুকু জানি। অ্যাডভান্স লেভেল, ওকে। এখানে কাজ করে কিভাবে এটা সম্পর্কে আইডিয়া আছে? ভাইয়া শুনছিলাম যে এখানে ইয়া করা লাগে, পে করা লাগে গিগ আপলোড করতে। আচ্ছা, এখানে গিগ আপলোড করতে পে করা লাগে, এমন কিছু? জি, এরকম শুনেছিলাম আমি। আচ্ছা, তাহলে হয়তো বা আপনি ভুল শুনেছেন অথবা আপনি ভুলে গেছেন। আপওয়ার্কের কাজের প্রসিডিউরটা একদম ডিফারেন্ট। ফাইবারে যেমন আমরা গিগ সেল করি, আপওয়ার্কে আমরা গিগ সেল করবো না। তো আমি ডিটেইলি এটা নিয়ে কথা বলছি। আপওয়ার্ক হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পুরাতন একটা মার্কেট প্লেস। পুরাতন বলতে আহ, যখন ইন্টারনেট আসে এবং ইন্টারনেটে সবাই ইউজ টু হয়, সেই 1999 সাল, যখন আমি ইন্টারনেট, ল্যাপটপ, মোবাইল জানতামই নাকি। তো 1999 সালে ফার্স্ট লঞ্চ করে আপওয়ার্ক। তো মার্কেট প্লেস, ফ্রিল্যান্স মার্কেট প্লেসের কনসেপ্টটা নিয়ে আসে আপওয়ার্ক। ওরাই ফার্স্ট মার্কেট প্লেস যারা ওয়ার্ল্ড ওয়াইড রিমোট ওয়ার্কের বিজনেস শুরু করে। রিমোট ওয়ার্ক করা যায় অথবা এক দেশ থেকে আর এক দেশের ফ্রিল্যান্সারকে হায়ার করে কাজ করিয়ে নেওয়া যায়, এই কনসেপ্টটা ফার্স্ট ওরাই জেনারেট করে এবং ওরাই মার্কেট প্লেসটাকে লঞ্চ করে। তো এই মার্কেট প্লেসটা ফার্স্টে যখন লঞ্চ করে 1999 সালে, তখন এই মার্কেট প্লেসের নামটা আপওয়ার্ক ছিল না। এই মার্কেট প্লেসের নাম ছিল ইলান্স। আপনারা হয়তো বা অনেকে শুনেছেন ইলান্স নামে একটা মার্কেট প্লেস ছিল, এখনও আছে, সেটা হচ্ছে ইলান্সার.com। বাট ইলান্স নামে যেটা ছিল সেটাই এখন আপওয়ার্ক হয়ে গিয়েছে। তো ইলান্স থেকে আপওয়ার্ক হয় নাই, ইলান্সের পরে আবার নাম চেঞ্জ করে ওরা রেখেছিল ওডেস্ক.com। ওডেস্কের নাম হয়তো বা অনেকে শুনেছেন। তো ওডেস্ক নামকরণ করা হয় আপনার 2013-এ, থার্টিন না 2003-তে। 2003-তে ওডেস্ক নাম দেওয়া হয় এবং 2003 to 2015 এই মার্কেট প্লেসের নাম ওডেস্ক ছিল এবং 15-এ এসে নামটা চেঞ্জ করে আপওয়ার্ক হয়ে যায়। এই মার্কেট প্লেসের নাম দেওয়া হয় আপওয়ার্ক। তো এই যে এত বছর ধরে বিজনেস করতেছে এবং এদের নাম 2-3 বার চেঞ্জ হয়েছে। তো শুধু এদের যে মার্কেট প্লেসের নাম চেঞ্জ হয়েছে ব্যাপারটা এরকম না, এই মার্কেট প্লেসের অনেক কিছুই চেঞ্জ হয়েছে। লাইক এদের কাজের ধরন, এদের মার্কেট প্লেসে অনেক কিছু ইনক্লুড করেছে। এবং 2021-এ এখন বলা যায় আপওয়ার্ক একটা প্যাকেজ। আপওয়ার্ক প্যাকেজ কিভাবে? এই মার্কেট প্লেসটা এমন একটা মার্কেট প্লেস যে মার্কেট প্লেসে সব প্রসিডিউরেই কাজ করা যায় মোটামুটি কম বেশি। ফাইবারে আমরা কি করি? গিগ সেল করি। আপওয়ার্কেও গিগ সেল করা যায়। আবার ফ্রিল্যান্সার.com আমরা কি করি? বিট করি। আপওয়ার্ক মার্কেট প্লেসেও বিট করা যায়, বিট করে কাজ নেওয়া যায়। এবং এই মার্কেট প্লেসে আপনাকে কোনো একজন ক্লায়েন্ট 6 মাস 1 বছরের জন্য হায়ার করতে পারবে। ধরেন আপনাকে হায়ার করছে 1 বছরের জন্য, 1 বছর কাজ করবেন এবং আপনি যে কয় ঘন্টা কাজ করবেন সেই কয় ঘন্টার জন্যই আপনি পেমেন্ট পাবেন, যে প্রসেস ফাইবারে নাই বাট আপওয়ার্কে আছে। তো ফার্স্টে আমি যেটা বলবো, আপনারা অলরেডি ফাইবারে কাজ করেছেন অথবা অনেকেই গিগ ওপেন করেছেন, অ্যাকাউন্ট করেছেন। ফাইবার কোন ধরনের মার্কেট প্লেস এটা তো আপনারা অলরেডি জানেন, যে ফাইবার হচ্ছে সেলিং টাইপ একটা মার্কেট প্লেস, যেখানে আমরা যে কাজগুলো করতে পারবো। ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, তো আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারেন। তাহলে আপনি কি করেন? অ্যাড ক্যাম্পেইনের উপরে বেস করে একটা গিগ ওপেন করেন। গিগ ওপেন করার পরে সেই গিগটা সেল হয়, সেই গিগটা ক্লায়েন্ট পারচেস করে। ক্লায়েন্ট আপনার গিগ পারচেস করলো মানে আপনি একটা অর্ডার পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সেলিং টাইপ একটা মার্কেট প্লেস। আর আপওয়ার্ক হচ্ছে বিডিং টাইপ মার্কেট প্লেস। আপওয়ার্ক বিডিং টাইপ বলতে কি মিন করছি সেটা যদি আমি একটা আমাদের পরিচিত সহজ এক্সাম্পল দিই, তাহলে আপনারা আরও ইজিলি বুঝতে পারবেন যে আসলে এই যে ধরনগুলো, এই ভ্যারিয়েন্টগুলো, বিডিং টাইপ অথবা সেলিং টাইপ তো অলরেডি জানেন, বাট বিডিং টাইপটা কি। আমাদের সবার মোটামুটি একটা পরিচিত ওয়েবসাইট আছে যেটা হচ্ছে বিডি জবস। বিডি জবসে আমরা কি করি কেউ বলতে পারবেন?
জবের বিজ্ঞাপনগুলো আমরা দেখি। ওকে, জবের বিজ্ঞাপন দেখি, জব সার্কুলার দেখি, এবং জব সার্কুলার দেখার পরে সেই জবে আমরা অ্যাপ্লাই করতে পারি। জি। তো আজ থেকে কত বছর আগে, 5 বছর 7 বছর আগে, আজ থেকে 7 বছর আগে বিডি জবস নামে কোনো কিছু ছিল না। 7 কি 8 বছর আগে যখন বিডি জবস ছিল না, তখন একটা কোম্পানি কিভাবে সার্কুলার পাবলিশ করতো এবং আমরা কিভাবে কোনো একটা জবে অ্যাপ্লাই করতাম, এটা ছিল একদম ম্যানুয়াল প্রসিডিউর। লাইক জব সার্কুলারগুলো পাবলিশ হইতো হয়তো বা পেপার পত্রিকাতে, অথবা অনেক কোম্পানি দেখা যাইতো ইয়া করতো, আপনার লিফলেট তৈরি করতো, এবং সেই পেপারের মাধ্যমে অথবা কোনো একটা ব্রুশিয়ার তৈরি করে সেই ব্রুশিয়ারের মাধ্যমে তাদের সার্কুলারগুলো পাবলিশ করতো যে আমার একজন ডিজিটাল মার্কেটার দরকার আমার কোম্পানির জন্য। এইভাবে তারা অ্যাডভার্টাইজমেন্ট দিত, এবং সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে আমরা কি করতাম, ওখানে একটা অ্যাড্রেস দেওয়া থাকতো, কোম্পানির অ্যাড্রেস, এবং কোন ধরনের ডকুমেন্ট অ্যাটাচ করে সেন্ড করতে হবে, সেই পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইতে হবে, সেই রিকোয়ারমেন্টগুলো ওদের সার্কুলারে লেখা থাকতো। কিন্তু লাইফটা অনেক ইজি হয়ে গেছে অনলাইন, যখন অনলাইনে সব কিছু চলে আসলো তখন থেকে আমাদের লাইফটা অনেক ইজি হয়ে গেছে। ধরেন আমি একজন জব সিকার, আমার একটা জব দরকার, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন যদি আমি জব সার্চ করতে চাই, তাহলে আমার পেপার পত্রিকাতে দেখতে হয়। এখন কিন্তু আর আমরা পেপার পত্রিকাতে ওইভাবে খেয়ালই করি না। কিছু গভর্নমেন্ট জবের জন্য হয়তো বা এখনও সেই ট্রেডিশনাল ওয়েটা আছে, বাট প্রাইভেট কোম্পানিগুলোর জন্য, অথবা যেগুলো অনেক ভালো ভালো কোম্পানি, তারা কিন্তু আর সেই আগের মতো পেপার পত্রিকাতে সার্কুলার দেয় না। তারা কি করে, তারা বিডি জবস অথবা এই ধরনের যে পপুলার প্ল্যাটফর্মগুলো আছে, বিডি জবস আছে, তারপরে কর্ম আছে, কাজকি আছে, এই ধরনের বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে বিডি জবস। তো বিডি জবসে এসে তারা তাদের সার্কুলারগুলো পাবলিশ করে। কিভাবে পাবলিশ করে? ফার্স্ট অফ অল, বিডি জবসে 2 ধরনের পিপল জয়েন করে। একটা হচ্ছে কোম্পানির এন্ড থেকে কোনো একজন এমপ্লয়ার এখানে জয়েন করে কাউকে হায়ার করার জন্য, হইতে পারে এইচআর ম্যানেজার অথবা অ্যাডমিন, যে কেউ হইতে পারে কোম্পানির এন্ড থেকে। যদি কোনো কোম্পানির কোনো এমপ্লয়ি দরকার হয়, যদি কাউকে হায়ার করতে চায়, তাহলে বিডি জবসে এসে তারা একটা সার্কুলার পাবলিশ করে। এবং অপর দিকে আমরা যারা জব সিকার আছি, তারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এবং সেই অ্যাকাউন্টের টাইপ আমি সহজ ভাষায় বলতে পারি জব সিকার অ্যাকাউন্ট। এখানে 2টা ওয়ে আছে, একটা হচ্ছে মাই জবস আর একটা হচ্ছে এমপ্লয়ার্স। তো আমরা এখানে অ্যাজ এ জব সিকার জয়েন করি। জয়েন করার পরে আমরা যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারি। তো আমি একটু কোম্পানির এন্ড থেকে কথা বলি। তো কোম্পানির এন্ড থেকে যখন কেউ একজন সার্কুলার পাবলিশ করে, সার্কুলার পাবলিশ করার পরে সেই সার্কুলারের যে রিকোয়ারমেন্টগুলো থাকে, যে কেমন পার্সন তারা চাচ্ছে, কেমন স্কিলড, কেমন এক্সপিরিয়েন্সড, কেমন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এই সমস্ত ইনফরমেশন তারা তাদের সার্কুলারটাতে লিখে দেয়। যে আমি এমন একজনকে সার্চ করতেছি যার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এটা হইতে হবে, যার এক্সপিরিয়েন্স থাকতে হবে 10 বছরের, যার স্কিল থাকতে হবে এইগুলা, যে কোনো স্কিল হইতে পারে। সো এই সমস্ত ইনফরমেশন দিয়ে একটা সার্কুলার পাবলিশ করে, এবং সার্কুলার পাবলিশ করার সময় তারা সেটার ক্যাটাগরি সিলেক্ট করে দেয়। ক্যাটাগরি সিলেক্ট করে দেয় বলতে, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। এখন যদি কোনো ক্যাটাগরি ডিক্লেয়ার না করতো, তাহলে জিনিসটা কেমন হইতো না, যে 1000 জব আছে, হইতে পারে ফার্স্টে একটা জব আছে যেখানে ডিজিটাল মার্কেটার চাচ্ছে, আবার ডিজিটাল মার্কেটারই চাচ্ছে, আর একটা জব দেখা গেছে যে 100 নম্বর পরে গিয়ে পড়ে আছে। জিনিসটা খুবই বাজে হইতো, অর্গানাইজড হইতো না। ঠিক এই কারণে বিডি জবসে বিভিন্ন ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিগুলো দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি, লাইক অ্যাকাউন্টিং, তারপরে ব্যাংক, তারপরে কমার্শিয়াল, এডুকেশন, ইঞ্জিনিয়ার, গার্মেন্টস, এইচআর, অনেক ধরনের ক্যাটাগরি আছে। সো কোম্পানি যখন একটা সার্কুলার পাবলিশ করে, তখন সে ক্যাটাগরি সিলেক্ট করে দেয় যে আমি এই ধরনের এই ক্যাটাগরির একটা জব পাবলিশ করলাম, সেটা অ্যাকাউন্টিংয়ের হতে পারে, ডিজিটাল মার্কেটিংও হতে পারে, কমার্শিয়াল হতে পারে, যে কোনো ক্যাটাগরি হতে পারে, যে ক্যাটাগরির এমপ্লয়ার তারা হায়ার করতে চায়, এমপ্লয়ি হায়ার করতে চায়। সার্কুলার পাবলিশ করার পরে আমরা যারা আছি, যারা জব সার্চ করতেছি, তারা কি করি, বিডি জবসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের যে প্রোফাইলটা ক্রিয়েট হয়, সেই প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে হয়। কিভাবে অর্গানাইজ করতে হয়? আমাদের প্রোফাইলে
আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল যে ইনফরমেশনগুলো থাকে সব অ্যাড করতে হয়। একটা সিভি তৈরি করতে হয়, মোট কথায় একটা সিভিতে যে ইনফরমেশনগুলো থাকে তার থেকেও বেশি ইনফরমেশন আমাদের বিডি জবসের অ্যাকাউন্টে অ্যাড করতে হয়। আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের কি বলে কত বছর এক্সপিরিয়েন্স আছে, সেই টাইম ডিউরেশন, তারপরে কোন কোন টপিকে স্কিল আছে, আমার এক্সপেক্টেড স্যালারি কত চাই, তারপরে আমার প্রেজেন্ট স্যালারি কত যদি আমি ফ্রেশার না হয়ে থাকি, তারপরে আমার কোন কোন কোম্পানিতে এক্সপিরিয়েন্স ছিল এবং সেখানকার রেসপন্সিবিলিটিসগুলো কী ছিল, এই সমস্ত ইনফরমেশন দিয়ে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করি। এবং সেখানে এটাও মেনশন করা যায় যে আমি কোন ধরনের জবে ইন্টারেস্টেড, আমি মার্কেটিংয়ের জবে ইন্টারেস্টেড নাকি অ্যাকাউন্টিংয়ের জবে ইন্টারেস্টেড। এইভাবে আমাদের ইন্টারেস্টটা সেখানে অ্যাড করে দেওয়া যায়। তো এইভাবে যখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বিডি জবসের যে প্রোফাইলটা থাকে সেই প্রোফাইলের ভিতরে একটা পোর্শন আছে যেটা হচ্ছে অনেকটা ফেসবুকের নিউজ ফিডের মতো। তো সেই নিউজ ফিডে গেলে আমরা দেখতে পারি আমাদের যে ইন্টারেস্টটা ছিল যে টপিকের উপরে, সেই টপিকের যত সার্কুলার আছে সেই সার্কুলারগুলো আমাদের সেই নিউজ ফিডে শো করে। এবং নিউজ ফিডে শো করার পরে আমরা যে কোনো জব দেখে, যে কোনো জবের রেসপন্সিবিলিটিস, যে কোনো জবের রিকোয়ারমেন্টস, এই সমস্ত ইনফরমেশন দেখে আমি যে জবে কনফিডেন্ট ফিল করি সেই জবে আমি অ্যাপ্লাই করি। ফর এক্সাম্পল, আপনি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট, অথবা আপনি কি করতেছেন, আপনি চাচ্ছেন মার্কেটিংয়ের কোনো একটা জব করবেন, তাহলে কি করতে পারেন, এই যে মার্কেটিংয়ের যে ক্যাটাগরিটা আছে, আপনি মার্কেটিংয়ে ক্লিক করলেন, মার্কেটিং অ্যান্ড সেলস ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে অনেক সার্কুলার আমরা দেখতে পাচ্ছি। ফার্স্টে যেটা দেওয়া আছে এটা হচ্ছে টাইটেল, জবের টাইটেল, বলতে পারি ডেজিগনেশন। তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোম্পানি নেম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। তারপরে দেওয়া আছে জব লোকেশন, এটা ইন্ডিয়ান একটা জব, ইন্ডিয়ার কোম্পানিগুলো বাংলাদেশ থেকে অনেকে হায়ার করে থাকে। এরপরে যেটা আছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটা আসলে না, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই, এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, ওরা কোনো এক্সপিরিয়েন্স চায় না। এখানে আবার ফেক অনেক জবও থাকে, তো আমি এটাকে বাদ দিচ্ছি, এটা বাদ দিয়ে নিচেরটা দেখি। এখানে যেটা বলতেছে, একটা সফটওয়্যার কোম্পানির জন্য একজন মার্কেটার দরকার। তারপরে দেওয়া আছে এখানে তাদের কোম্পানি নেম, তারপরে দেওয়া আছে লোকেশন, তারপরে দেওয়া আছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারপরে দেওয়া আছে এক্সপিরিয়েন্স 0 থেকে 1 বছর, মিনিমাম মানে ম্যাক্সিমাম 1 বছর অথবা মিনিমাম 1 বছর, অথবা ফ্রেশার হইলেও চলবে, এটা বলছে। এবং এখানে ডেডলাইন আমরা দেখতে পাচ্ছি, এখানে ডেডলাইন দেওয়া আছে 24 সেপ্টেম্বর। 24 সেপ্টেম্বরের মধ্যে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। তো ধরেন আপনি এই জবটা দেখলেন, অথবা এই জবটা অফিস এক্সিকিউটিভ মার্কেটিং, তো এই জবটা দেখলেন, দেখার পরে আপনার মনে হচ্ছে যে আচ্ছা, এখানে যে রিকোয়ারমেন্টসগুলো দেওয়া আছে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটা তো আমার সাথে ম্যাচ করতেছে, তখন আপনি এই জবটাতে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি এই কয়টা ইনফরমেশন দেখেই তো আর অ্যাপ্লাই করবেন না। আপনি কি করবেন, এই জবটাকে জাস্ট ক্লিক করবেন। জবটা বলতে এই সার্কুলারটাকে ক্লিক করার পরে আপনি ডিটেইল দেখতে পারবেন, এখানে সার্কুলারে ওরা আসলে কি চাচ্ছে, ইন টোটাল ওদের রিকোয়ারমেন্টসগুলো কি, ওরা কি রেসপন্সিবিলিটিস আমাদের পালন করতে হবে, ওরা তো রেসপন্সিবিলিটিস দিয়ে দিছে। সো আমরা এখানে ডিটেইল দেখতে পাচ্ছি। ফার্স্টে হচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে 2, জব কনটেক্সট দেওয়া আছে, তারপরে জব রেসপন্সিবিলিটিস, তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ওয়ার্ক প্লেস, এডুকেশনাল রিকোয়ারমেন্ট, এক্সপিরিয়েন্স, তারপরে এডিশনাল রিকোয়ারমেন্টস, দেন হচ্ছে লোকেশন, তারপরে স্যালারি। একদম একটা জবের ফুল ডিটেল এখানে দেওয়া আছে। তো আপনি এই ফুল ডিটেল দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, এই জবটাতে অ্যাপ্লাই করা যায়, এই জবটা যদি পাই তাহলে আমার জন্য ভালো হবে, দেন আমরা কি করতে পারি, আমাদের যে বিডি জবসের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করার পরে সেই অ্যাকাউন্ট থেকে সিম্পলি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আমরা এই জবে অ্যাপ্লাই করতে পারি। আমরা যখন এই জবটাতে অ্যাপ্লাই করার পরে কি হয়, এই যে কোম্পানিটা আছে বাংলাদেশ ইনকাম ট্যাক্স, তো এই কোম্পানিতে আমাদের যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের একটা নোটিফিকেশন চলে যায় যে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি এই জবে অথবা এই সার্কুলারে অ্যাপ্লাই করেছে। ওকে, ফাইন।
কোম্পানি তো দেখলো যে অমুক অ্যাপ্লাই করছে, এখন একটা জবে তো একজন অ্যাপ্লাই করে না, একটা জবে অনেক মানুষ অ্যাপ্লাই করে। ধরেন এই জবটাতে অ্যাপ্লাই করছে 50 জন মানুষ, 50 জন তাদের 50টা প্রোফাইল থেকে অ্যাপ্লাই করছে, এখন এখানে ভ্যাকেন্সি 2টা। এই কোম্পানি তো 50 জনকে হায়ার করবে না, 2জনকে হায়ার করবে। তো তখন এই কোম্পানি কি করবে, 50 জন অ্যাপ্লাই করার পরে সেই 50 জন থেকে ফিল্টার করা শুরু করবে। অনেকের প্রোফাইল দেখে তাদের ভালো লাগবে না, অনেকের এক্সপিরিয়েন্স ম্যাচ করবে না, অনেকের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ম্যাচ করবে না, সেইভাবে অনেকেই রিজেক্ট হবে। রিজেক্ট করার পরে, ফিল্টার করার পরে ধরেন 50 জন থেকে ওরা 20 জনকে ফিল্টার করলো, যে 20 জনের প্রোফাইল মোটামুটি স্ট্যান্ডার্ড। এখন ওরা তো 20 জনকেও হায়ার করবে না, ওরা হায়ার করবে 2জনকে। এই 50 জনের মধ্যে ফিল্টার করে বেস্ট 20 জনকে ওরা ফাইন্ড আউট করছে, অ্যান্ড দেন ওরা যে কাজটা করবে, ওরা এই 20 জনের প্রোফাইল পছন্দ হয়েছে, তো ওরা চিন্তা করবে যে এই 20 জনের মধ্যে থেকে যে সবচেয়ে স্কিল্ড, যে সবচেয়ে রেসপন্সিবল, আমরা তাকে হায়ার করব। সো তাকে হায়ার করার জন্য ওরা এই 20 জনকে ইন্টারভিউ কল করবে। হইতে পারে সেটা অনলাইনে, হইতে পারে সেটা অফলাইনে, অথবা হইতে পারে সেটা ওভার ফোন। এই 20 জনের ইন্টারভিউ নেওয়ার পরে এই 20 জনের মধ্যে থেকে যাকে ওদের কাছে বেস্ট মনে হবে ওরা তাকে হায়ার করবে, অথবা সেই 2জনকে হায়ার করবে। এবং যখন হায়ার করবে, হায়ার করার পরে বিডি জবস এই পর্যন্তই আপনার কাজ করে দিল, যে আপনার সাথে, এবং আচ্ছা আজান দিচ্ছে, 1 মিনিট। আচ্ছা আমরা যেটা দেখছিলাম, তো যে কোনো কোম্পানি আমাদের এইভাবেই এই ওয়েতে হায়ার করছে। তো আমাদেরকে যখন বিডি জবসের মাধ্যমে যে কোনো কোম্পানি হায়ার করবে, তখন কিন্তু বিডি জবসের কাজ এই পর্যন্তই শেষ। কোম্পানি এবং আমাদের মধ্যে রিলেশনের ক্ষেত্রে মিডিয়া হিসেবে কাজ করতেছে বিডি জবস। বিডি জবসের মাধ্যমে আমরা কিন্তু জব করি না, আমরা সেই কোম্পানিতে গিয়ে অফলাইনে অথবা অনলাইনে ডিরেক্ট কাজ করি। তো এই যে এতক্ষণ আমরা বিডি জবসের প্রসিডিউর আর প্রসেসটা দেখলাম, আমরা এখন সেই সমস্ত কিছু অ্যাপ্লাই করব আপওয়ার্কে। কীভাবে অ্যাপ্লাই করব? ফার্স্ট অফ অল, আপওয়ার্কে 2 ধরনের পিপল জয়েন করে, একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার। তো একজন ক্লায়েন্ট যখন ফার্স্ট জয়েন করে, তখন ক্লায়েন্টকে কি করতে হয়? ক্লায়েন্টকে একটা আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তার যে রিকোয়ারমেন্টস আছে, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী সে একটা জব পোস্ট করে। ধরেন একজন ডিজিটাল মার্কেটারকে দিয়ে সে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন রান করাবে। সেক্ষেত্রে সে তার রিকোয়ারমেন্টটা লিখলো, যে কেমন অ্যাড ক্যাম্পেইন রান করতে চায়, কয়টা অ্যাড ক্যাম্পেইন রান করতে চায়, কোন কান্ট্রি বেস ক্যাম্পেইনটা করবে, এই সমস্ত ডিটেইল ইনফরমেশন লিখে একটা জব পোস্ট করে দেয়, এবং সেই জব পোস্টে সে মেনশনও করে দেয় যে তার সেই জবের জন্য বাজেট কত। তার জবের বাজেট হইতে পারে $100 অথবা $50, যে কোনো অ্যামাউন্ট হইতে পারে। তো একটা জব পোস্ট করে দিল, এবং সে সেখানে ক্যাটাগরিও চুজ করে দেয় যে কোন ক্যাটাগরির ফ্রিল্যান্সার সে হায়ার করতে চায়। তো যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, সো অবশ্যই ক্লায়েন্ট ডিজিটাল মার্কেটিংকেই চুজ করবে, সিলেক্ট করে দিবে। তো ডিজিটাল মার্কেটিংকে সিলেক্ট করে যখন একটা জব পোস্ট করবে, জব পোস্ট করার পরে সেই জব পোস্টটা আপওয়ার্কের একটা ফিড আছে, জব ফিড, সেই জব ফিডে শো করবে। এবং এখন চিন্তা করি একজন ফ্রিল্যান্সারের দিক থেকে, আমি একজন ফ্রিল্যান্সার, আমাকে কি করতে হবে? ফার্স্টে সাইন আপ করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং অ্যাকাউন্টের টাইপ হবে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেই ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে সাজাইতে হবে। আমরা বিডি জবসের প্রোফাইল যেভাবে আমাদের এক্সপিরিয়েন্স, স্কিল, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সব কিছু দিয়ে সব কিছু ইনফরমেশন শোকেজ করি, ঠিক তেমনই আমাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটাও আপওয়ার্কে সেইভাবেই তৈরি করতে হবে, খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে হবে। খুব সুন্দরভাবে অর্গানাইজ করার পরে আমরা কোন ধরনের কাজ করব, আমার প্রোফাইল তো আমি মেনশন করে দিচ্ছি, আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করব, আমার ফ্রিল্যান্সিং ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো আমার প্রোফাইলেও একটা ড্যাশবোর্ড থাকবে, এবং সেই ড্যাশবোর্ডে নিউজ ফিড থাকবে। নিউজ ফিডে আমি দেখতে পারবো যে সমস্ত ক্লায়েন্ট ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির জব পোস্ট করেছে, সেই জব পোস্টগুলো। এবং দেখার পরে
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জবের রিকোয়ারমেন্টস ভালোভাবে পড়ে আমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো, অথবা সেই কাজটা নিয়ে যদি আপনার কনফিডেন্ট থাকে, আপনি সেই কাজে অ্যাপ্লাই করতে পারেন। এখানকার ব্যাপারটাও সেম, যে অ্যাপ্লাই করলো ধরেন 50 জন, আমি একজন ক্লায়েন্ট হিসেবে একটা জব পোস্ট করেছি, জব পোস্ট করার পরে আমার সেই জব পোস্টের এগেনস্টে 50 জন ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করেছে। 50 জন ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করার পরে আমি হায়ার করব একজনকে। সেক্ষেত্রে আমি কি করব, সবার প্রপোজাল আগে দেখব। বিডি জবসে কিন্তু প্রপোজাল লিখতে হয় না, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করার মাধ্যমেই অ্যাপ্লিকেশনটা চলে যায়। কিন্তু আপওয়ার্কে একটা প্রপোজাল লিখতে হয়, আমি যে কয়টা জবে অ্যাপ্লাই করব সেই কয়টা জবের জন্য আলাদা আলাদা প্রপোজাল লিখতে হবে, একটা কভার লেটার লিখতে হবে। তো আমি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে প্রত্যেকের কভার লেটার ভালোভাবে পড়ে দেখব। দেখার পরে আমার কাছে যার কভার লেটারটা খুবই স্ট্যান্ডার্ড মনে হবে এবং যার কভার লেটার দেখে মনে হবে যে না, এই ফ্রিল্যান্সার তার কাজ নিয়ে অনেক বেশি কনফিডেন্ট এবং এই ফ্রিল্যান্সার অনেক এক্সপিরিয়েন্সড, এই দুটো জিনিস যখন আমি ফিল করব তখন আমি সেই ফ্রিল্যান্সারকে হায়ার করতে পারি। এখন এরকম হতে পারে যে 50 জন কভার লেটার লিখছে, তার মধ্যে 5টা কভার লেটার খুবই প্রফেশনাল, 5টা কভার লেটার আমার খুব পছন্দ হয়েছে। এখন আমি তো 5 জনকে ভাই হায়ার করব না, আমি হায়ার করব একজনকে। সেক্ষেত্রে আমি 5 জনের সাথে কথা বলতে পারি, 5 জনের ইন্টারভিউ নিতে পারি আপওয়ার্কের থ্রুতে। 5 জনের ইন্টারভিউ নেওয়ার পরে যার সাথে কথা বলে আমার কাছে ভালো লাগবে, যে আমাকে ইমপ্রেস করতে পারবে, আমি তাকে হায়ার করব। এই হচ্ছে আপওয়ার্কের প্রসেস, আপওয়ার্কে কাজ পাওয়ার এবং কাজ করার প্রসেস। তো আমি যাকে হায়ার করলাম, যে ফ্রিল্যান্সারকে সিলেক্ট করলাম, সেই ফ্রিল্যান্সারকে আমি কাজটা দিয়ে দিব যে ঠিক আছে, তোমার সাথে আমার একটা কন্ট্রাক্ট হইলো যে আমার বাজেট $100। এখন নেগোশিয়েট করে যদি আপনি ফ্রিল্যান্সার হিসেবে নেগোশিয়েট করে সেটা আপসেল করতে পারেন। আমার বাজেট ছিল $100, তো আপনি এমনভাবে আমাকে কনভিন্স করছেন যে আমি আপনাকে $150 দিয়ে দিচ্ছি। আমি $150 এগ্রি করলাম। এগ্রি করার পরে আমি একটা প্রজেক্ট রিকোয়েস্ট পাঠাবো আপনাকে। আমি একজন ক্লায়েন্ট হিসেবে, আপনি ফ্রিল্যান্সার, আপনাকে আমি প্রজেক্টের রিকোয়েস্ট পাঠাবো এবং সেই রিকোয়েস্টটা যখন আপনি অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করা মানে আপনি কাজটা পেয়ে গেছেন এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করার পরে আমাকে সেই কাজের আউটপুটটা দেখাইতে হবে। সেটা ভিজুয়াল হইতে পারে, অথবা অ্যাড ক্যাম্পেইন হইলে তো অ্যাড ক্যাম্পেইন রান করে দিচ্ছেন, সেখানে তো কোনো ফাইল টাইল ক্রিয়েট হয় না, ডিরেক্ট তার ফেসবুক থেকে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে দিচ্ছেন। ক্রিয়েট করে দেওয়ার পরে সেটার যে রেজাল্টটা আসবে, অ্যানালিটিক্যাল রিপোর্ট, সেই রিপোর্টটা আমাকে দেখাইতে হবে। আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে আমাকে সেই অ্যানালিটিক্যাল রিপোর্টটা দেখাবেন। দেখানোর পরে যদি আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্লায়েন্ট যে না ঠিক আছে, আপনি পারফেক্টলি কাজ করছেন, সেক্ষেত্রে আমি কি করব, আপনাকে যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা অ্যাকসেপ্ট করে নিব যে হ্যাঁ আপনি খুব ভালোভাবে কাজটা আমাকে ডেলিভার করেছেন এবং সেই কাজের যে ভ্যালুটা ছিল, সেই কাজের যে অ্যামাউন্টটা ছিল, সেটা হতে পারে $100 or $150, যে কোনো অ্যামাউন্ট হতে পারে, সেই ভ্যালুটা আমি রিলিজ করে দিব এবং রিলিজ করে দেওয়ার পরে সেই টাকাটা আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে আপওয়ার্কের কাজের মেইন প্রসেস। বাট এছাড়াও অন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপওয়ার্কে রিসেন্টলি ফাইবার গিগের মতো একটা অপশন নিয়ে আসছে। এটা একদম রিসেন্ট ফিচার, এখন এটা স্টেবল না। তো ওই ফিচারটার নাম দেওয়া হয়েছে আপওয়ার্কের ভাষায় প্রজেক্ট। একদম ফাইবারের মতোই সব কিছু, কিন্তু ফাইবারে যেহেতু গিগ বলে কল করতেছে, সেক্ষেত্রে আপওয়ার্ক তো সেটাকে গিগ বলতে পারবে না। দুটা মার্কেট প্লেস একই নামে দুটা প্রসেস আনতে পারবে না। দ্যাটস ওয়াই আপওয়ার্ক বলতেছে প্রজেক্ট এবং ফাইবার সেটাকেই বলতেছে গিগ। ফাইবারের গিগ সিস্টেম, আপওয়ার্কে হচ্ছে প্রজেক্ট সিস্টেম। তো ঠিক আছে, আপওয়ার্কে আমরা কাজ করব। কাজ করার জন্য আমাদের অ্যাকাউন্ট করতে হবে, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমার কিছু রুলস মেনটেন করতে হবে আপওয়ার্কের। ফার্স্ট সেটা হচ্ছে, আমি আপওয়ার্কে কাজ করতে চাইলে আমার অবশ্যই এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা থাকতে হবে। আমার কাছে যদি এই তিনটার কোনোটাই না থাকে, তাহলে আমি আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করতে পারবো না। সেকেন্ড ওদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের কিছু রুলস আছে, যে একটা ডিভাইস থেকে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, ব্যাপারটা এরকম না, বাট ক্রিয়েট না করাটাই বেটার। ফাইবারে যেমন অনেক বেশি রেস্ট্রিকশনস, যে করাই যাবে না। আপওয়ার্ক এরকম বলতেছে না করা যাবে না, কিন্তু আপওয়ার্ক বলতেছে যে সেম ক্যাটাগরির দুটো অ্যাকাউন্ট যদি আপওয়ার্কে
একই ডিভাইস থেকে করেন সেক্ষেত্রে যে কোনো একটা অ্যাকাউন্ট অথবা দুইটা অ্যাকাউন্টকেই সাসপেন্ড করে দিতে পারে, করে দিবেই, ব্যাপারটা এরকম না, করে দিতে পারে। তো আমি আমি বিলিভ করি যে এটা না করাই ভালো, সেফ থাকাটাই বেটার। দুইটা অ্যাকাউন্ট আমি কেন করতে যাব? তারপরে যেটা আছে এটা হচ্ছে কমিউনিকেশন। আমি যখন ক্লায়েন্টের সাথে কাজ করব, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবো, ক্লায়েন্টের সাথে এগ্রিমেন্টে যাব, কোনোভাবে আমি ক্লায়েন্টের সাথে বাজে বিহেভ করতে পারবো না। বাজে বিহেভ বলতে আপনি কোনো স্ল্যাং ইউজ করতে পারবেন না। বস ইজ অলওয়েজ রাইট, এটা আপনাকে মানতে হবে। যদি এমন হয় ক্লায়েন্ট আপনার সাথে বাজে বিহেভ করতেছে, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের এগেনস্টে কমপ্লেইন করতে পারেন আপওয়ার্ক অথরিটির কাছে, এবং কমপ্লেইনটা যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে আপওয়ার্কই সেটার এগেনস্টে অ্যাকশনে যাবে, ক্লায়েন্টকে সাসপেন্ড করে দিবে অথবা পানিশমেন্ট হিসেবে ওয়ার্ন করবে তাকে। কিন্তু আমাদের এন্ড থেকে আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারবো না। থার্ড হচ্ছে আপনি কখনোই কোনো পার্সোনাল ইনফরমেশন ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবেন না। এখন এই কথাটা বললে অনেক কোশ্চেন আসবে, এবং এটাই স্বাভাবিক যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করব, তার ফেসবুক, তার ফোন নাম্বার, তার হোয়াটসঅ্যাপ লাগতেই পারে, ইমেল অ্যাড্রেস লাগতেই পারে। তাহলে পার্সোনাল ইনফরমেশন চাইতে না পারলে কেমন হইলো না? হ্যাঁ, পার্সোনাল ইনফরমেশন সেইভাবে চাওয়া যাবে যে আপনি তার কাজের জন্য, প্রজেক্টের জন্য তার ইনফরমেশনগুলো নিচ্ছেন। আপনাকে কারণ দেখাইতে হবে, আপনি কি কারণে নিচ্ছেন। আপনার যদি প্রপার কজ না থাকে, প্রপার রিজন না থাকে, তাহলে আপওয়ার্ক আপনাকে ব্যান করে দিবে। যদি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দরকার হয়, আপনি এইভাবে বলবেন ক্লায়েন্টকে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে গেলে অথবা যদি প্রজেক্টের কারণে দরকার হয়, আমরা সেই রিজনটা টেক্সটে মেনশন করে দিব যে আমরা কি পারপাস ক্লায়েন্টের পার্সোনাল ইনফরমেশনটা চাচ্ছি। আর ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে পার্সোনাল ইনফরমেশন লাগবেই। সো এই জিনিসটা একটু টেকনিক্যালি আমরা হ্যান্ডেল করব। এরপরে ফাইবারে যে আরও কিছু রুলস আছে, সেই ধরনের কোনো রেস্ট্রিকশনস এখানে নাই যে আপনি রিয়েল আইপি ইউজ করতে হবে, রিয়েল আইপি না ইউজ করলে আপনাকে ব্যান করে দেওয়া হবে, শেয়ার আইপি ইউজ করা যাবে না, এই ধরনের এত রেস্ট্রিকশনস নাই। আর যে কোনো প্রবলেম হইলে, আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনি আপওয়ার্কের কাছে, আপওয়ার্কের সাথে কথা বললে, ওদের অথরিটির সাথে কথা বললে, ওরা আপনাকে যতটুকু পসিবল হেল্প করবে এবং যতটুকু পসিবল কনসিডার করবে অ্যাজ এ ফ্রিল্যান্সার। সো আপওয়ার্ক খুবই ফ্রেন্ডলি একটা মার্কেট প্লেস। আপনারা যদি এইভাবে চিন্তা করেন যে জব সুইচ করে ফ্রিল্যান্সিং করবেন, তাহলে আপওয়ার্ক হচ্ছে বেস্ট একটা মার্কেট প্লেস, যেটার যে মানে এখানে কাজ, আপনি যদি কাজটা শুরু করতে পারেন, আপনি যদি ক্লায়েন্ট পেয়ে যান, আপনাকে আর অন্য কিছু চিন্তা করতে হবে না। আর আমি এটা বলবো যে যারা ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে চান, ফাইবার মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করে কখনো এত বড় ডিসিশন নিতে যাবেন না, কারণ ফাইবার মার্কেট প্লেস খুবই রেস্ট্রিক্টেড। অনেক সময় দেখা যায় যারা টপ রেটেড, যারা ফাইবার মার্কেট প্লেসে একদম টপ পজিশনে আছে, তাদের অ্যাকাউন্টও উইদাউট ওয়ার্নিং, উইদাউট রিজন ব্যান করে দেয়। কিন্তু ফুল টাইম ফ্রিল্যান্সিং করার জন্য আপনি যদি প্রফেশন হিসেবে নিতে চান, তাহলে আপওয়ার্ক বেস্ট। কেউ কিছু বলতে চাচ্ছেন? স্যার, এখানে কম্পিটিশন কিরকম? কম্পিটিশন ফাইবারের থেকে অনেক কম। মানে ফ্রিল্যান্সার বেশি নাকি বায়ার বেশি? এখানে বায়ার বেশি, ফ্রিল্যান্সারের থেকে বায়ার বেশি। আচ্ছা। ফাইবারে যেমন একটা জব পোস্টে দেখা যায় আপনার 2 মিনিটের মধ্যেই 50-60টা বাই রিকোয়েস্ট চলে যায়, কিন্তু এখানে এরকম দেখবেন না। এখানে দেখবেন 5টা, 7টা, 10টা, এর বেশি কাভার লেটার অথবা প্রপোজাল খুবই কমই পড়ে এক একটা জবে। এখানে এটারও আর কিছু কারণ আছে। হ্যাঁ, জি ভাইয়া, কম্পিটিশন কম হওয়ার কারণটা? কম্পিটিশন কম হওয়ার কারণ হচ্ছে যারা নিউ ফ্রিল্যান্সার তারা আপওয়ার্কে আসতে ভয় পায়, এবং এখানকার যে বিডিং প্রসিডিওর এটাও একটু ডিফারেন্ট। ফাইবারে যেমন আপনাকে বলে দিচ্ছে যে প্রত্যেক দিন 10টা করে বাই রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, আপওয়ার্ক এটা বলছে না। আপওয়ার্ক আপনাকে একটা সুন্দর প্রসেসের মধ্যে দিয়ে বিডিংয়ের অপশন দিচ্ছে। এখানে যদিও এটা ফার্স্টের দিকে ফ্রি, পরবর্তীতে আপনাকে পারচেস করতেও হতে পারে,
আবার এখানে আরও কিছু বোনাসের ব্যবস্থাও আছে, বোনাস বিডিং নিয়ে আপনি বিড করতে পারবেন। এটা আমি ডিটেইলি যাব জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে। জাস্ট একটু বলে রাখি, এখানে কম্পিটিশন কম হওয়ার রিজনটা হচ্ছে আপওয়ার্ক আপনাকে এটা বলতেছে না ভাই যে প্রত্যেকদিন আপনি 10টা বিট করতে পারবেন। আপওয়ার্ক যেটা করতেছে আপনাকে একটা ক্রেডিট দিয়ে দিচ্ছে, বিট করার জন্য এক ধরনের ক্রেডিট দিয়ে দিচ্ছে, যে ক্রেডিটের আপওয়ার্কের নাম হচ্ছে কানেক্ট। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি 50টা কানেক্ট ফ্রি পাবেন, পাইলেন। 50টা কানেক্ট ফ্রি পাওয়ার পরে আপনি কি 50টা কানেক্ট দিয়ে 50টা জবে অ্যাপ্লাই করতে পারবেন? না, এটা আপনি করতে পারবেন না। এই কানেক্টগুলো খরচ হবে আপনি কোন ধরনের জবে অ্যাপ্লাই করছেন, কোন ধরনের জবে অ্যাপ্লাই করবেন সেটার উপরে বেস করে। ধরেন একটা জবে আপনি অ্যাপ্লাই করবেন চিন্তা করতেছেন, যে জবের বাজেট হচ্ছে, ক্লায়েন্ট বলতেছে তার বাজেট আছে $1000, তার মানে সেটা খুবই ডিমান্ডেবল একটা জব, খুবই ভালো একটা বাজেটের জব। ওই জবটাতে অ্যাপ্লাই করতে গেলে আপনার যে 50টা কানেক্ট ছিল তার মধ্যে থেকে খরচ হয়ে যাবে 6টা কানেক্ট, তাহলে থাকবে কত? 44 কানেক্ট। 6টা কেন স্যার? ওটা অনেক ডিমান্ডেবল জব, ওই কাজটা পেয়ে গেলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই জন্য ওইটার কানেকশন খরচ ভ্যালুটাও বেশি, কানেকশনের কস্টিংটা বেশি। আবার ধরেন $500 একটা জব, সেটার ভ্যালুটা একটু কম, 1000-এর থেকে একটু কম, সেই ক্ষেত্রে আপওয়ার্ক আপনার থেকে কানেক্ট রিকোয়ার্ড দিবে 4টা। আবার ধরেন একদম ছোট্ট অ্যামাউন্টের কাজ, ছোট্ট বাজেটের কাজ, $10, $5, $50, সেই জবগুলোতে আপওয়ার্ক আপনার থেকে কানেক্ট নিবে অনলি 2টা। এই রেশিওতে আপনার কানেক্টগুলো খরচ হবে। এখানে 50টা কানেক্ট দিয়ে আপনি 50টা বিট করতে পারবেন না। তো এই যে কানেক্টের খরচের কারণে অনেক ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করে না, এবং আপনার এই কানেক্টটা যখন শেষ হয়ে যাবে, 50টা কানেক্ট শেষ হয়ে গেলে প্রত্যেক মাসে আপওয়ার্ক আপনাকে 10টা করে কানেক্ট ফ্রি দিবে, এটা ট্রু। বাট সেই 10টা করে কানেক্ট দিয়েও যদি আপনার না হয়, ধরেন আপনার আরও কানেক্ট লাগবে, সেক্ষেত্রে পারচেস করতে হবে, ডলার দিয়ে কিনতে হবে। এই যে কেনার একটা কথা, এই কথাটা শুনে অনেক ফ্রিল্যান্সার, মানে নিউ ফ্রিল্যান্সার মনে করে যে না ভাই দরকার নেই, এখানে ডলার খরচ করতে হবে, আপওয়ার্কে কাজই করার দরকার নেই। এই যে একটা ভয়, এই ভয় থেকে এই মার্কেট প্লেসের কম্পিটিশন অনেক কম, এবং এই মার্কেট প্লেসে যে ক্লায়েন্টগুলো পাবেন তারা অনেক বেশি প্রফেশনাল এবং অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে আসে। রিজনটা হচ্ছে, আমি একজন ক্লায়েন্ট, আমি আসলে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আমার অনেক বেশি হায়ার করতে হয়, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে অনেককে হায়ার করতে হয়। যেমন এখনও আমার এই মুহূর্তে 2জন ফ্রিল্যান্সারের সাথে কাজ করছি, 2জন ফ্রিল্যান্সারকে আমি হায়ার করছি, 2জন পাকিস্তানিকে। তো আমি যে হায়ার করি, আমি কোন মার্কেট প্লেসকে চুজ করি? আমি চুজ করি ফাইবারকে চুজ করার রিজন হচ্ছে আমার কাজগুলো ছোট ছোট কাজ, আমি নিজে ফ্রিল্যান্সিং করতেছি। আমি ফ্রিল্যান্সিং করতে করতে যখন দেখা যায় যে না, আমি টাইম পাচ্ছি না, আমার অফিস, আমার ফ্রিল্যান্সিং, আমার বাসা সব কিছু নিয়ে আমি টাইম পাচ্ছি না, তখন কিছু কিছু কাজ আমি ফ্রিল্যান্সারদের দিয়ে দিই যে তোমরা আমাকে কাজগুলো করে দাও। ক্লায়েন্ট আমার, বাট আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নিই, আউটসোর্স করি। আমি আপওয়ার্কে যাই না, আপওয়ার্কে কাউকে হায়ার করি না। ফার্স্ট রিজন, ফাইবারে আমি খুব কম খরচে কাজগুলো করাইতে পারি, বিকজ ফাইবারে ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বেশি। সেকেন্ড যে কারণটা, আপওয়ার্কে যদি আমি ছোট একটা প্রজেক্টের জন্য যাই, আমি সেরকম ফ্রিল্যান্সার পাবো না, পাইলেও বিগিনার পাবো। কিন্তু ফাইবারে কম খরচে কম টাকা দিয়ে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্সড ফ্রিল্যান্সার পাওয়া যায়। আমার যদি এমন হইতো অনেক কাজ আমি অনেককে হায়ার করি, তাহলে আমি ফাইবারে যাইতাম না, আমি তখন আসতাম আপওয়ার্কে আমি কারোর সাথে হয়তোবা আওয়ারলি বেসিস কাজ করতে শুরু করতাম। যেমন আমি রিসেন্টলি গত পরশুদিন আপওয়ার্কে একটা পোস্ট করি, আমার একজন এসইও এক্সপার্ট লাগবে, এবং আমার সেই কাজের লেন্থ হচ্ছে 6 মাস। তো 6 মাস লেন্থের যে কাজটা, সেই কাজটা আমি ফাইবারের মাধ্যমে কাউকে হায়ার করিনি, আমি হায়ার করছি ইন্ডিয়ান একজন ফ্রিল্যান্সারকে, যার সাথে আমি আওয়ারলি বেসিস কাজ করব। আমারই একটা ক্লায়েন্টের কাজ, একটা ক্লায়েন্টের 4টা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, এই 4টা ওয়েবসাইটের এসইও করতে হবে। তো আমার তো ডেফিনেটলি লাগবে খুবই এক্সপিরিয়েন্সড কাউকে, এবং সেটার বাজেটও ভালো, ক্লায়েন্ট ভালো একটা অ্যামাউন্ট স্পেন্ড করতে চাচ্ছে। সো এই জন্য আমি আপওয়ার্কে ফ্রিল্যান্সারকে হায়ার করেছি।
যে তার কাজগুলো আমি ট্র্যাক করতে পারবো, তাকে আমি আওয়ারলি বেসিস হায়ার করলে সে কি কাজ করতেছে না ঘুমাইতেছে এটা আমি ট্র্যাক করতে পারবো আমার এন্ড থেকে, যেটা আমি ফাইবারে পারবো না, বিকজ ফাইবারে তো আমাকে প্রজেক্ট বেস দিতে হবে, সেটা 1 মাসের জন্য হোক অথবা 20 দিনের জন্য প্রজেক্ট বেস কাজ হবে। বাট আপওয়ার্কে আমি একদম আওয়ারলি বেসিস হায়ার করব। এখন আওয়ারলি বেসিস এবং আপওয়ার্কে কাজের ধরন কয়টা? আপওয়ার্কে কাজের ধরন হচ্ছে দুইটা, বিডিংয়ের কাজের ধরন দুইটা, একটা হচ্ছে ফিক্সড বাজেট আর একটা হচ্ছে আওয়ারলি বেসিস। ফিক্সড বাজেট হচ্ছে ক্লায়েন্ট বললো যে আমি তোমাকে $100 দিব, তুমি আমাকে 4টা অ্যাড ক্যাম্পেইন রান করে দিবা। এখন এই 4টা অ্যাড ক্যাম্পেইন আপনি একটানা 24 ঘন্টা কাজ করে তৈরি করবেন নাকি আপনি 2 দিনে তৈরি করবেন, এটা আপনার ব্যাপার। ক্লায়েন্ট বলে দিছে যে তার কাজটা উইদিন 3 or 5 ডেজ লাগবে। যদি বলে উইদিন 5 ডেজ লাগবে, 5 ডেজ লাগলে এই 5 ডেজের মধ্যে আপনি 2 ঘন্টায় অ্যাড ক্যাম্পেইন 5টা রান করেন আর পুরো 5 দিন খরচ করে আপনি 5টা অ্যাড ক্যাম্পেইন রান করেন, এটা টোটালি আপনার ব্যাপার। এটা হচ্ছে ফিক্সড বাজেট। আর একটা হচ্ছে আওয়ারলি বেসিস। আওয়ারলি বেসিসে যদি বলে যে আমি তোমাকে আওয়ারলি বেসিস হায়ার করবো, আমি তোমাকে প্রত্যেক ঘন্টার জন্য মানে পে করবো $10, সেই ক্ষেত্রে আপনি যে কয় মিনিট কাজ করবেন, আপনার যদি এগ্রিমেন্ট হয় আপনাকে $10 পার আওয়ার পেমেন্ট করবে, সেই ক্ষেত্রে আপনি সেই ক্লায়েন্টের জন্য যে কয় ঘন্টা যে কয় মিনিট কাজ করবেন সেই কয় ঘন্টা এবং সেই কয় মিনিটের পেমেন্ট আপনি ক্লায়েন্টের থেকে পাবেন। এই জন্য যত লেন্দি প্রজেক্ট আছে, যত বড় বড় ক্লায়েন্ট আছে, যত বড় বড় প্রজেক্ট আছে, সবগুলো আপওয়ার্কের মাধ্যমেই ফ্রিল্যান্সারদের দেওয়া হয়। ফাইবারের মাধ্যমে খুবই কম, রেয়ার। ফাইবারে $1000 কাজ পাইতেই অবস্থা খারাপ হয়ে যায়, বাট আপওয়ার্কে $1000 মিনিমাম, খুবই মানে কমন একটা ব্যাপার আপওয়ার্কে, যেটা ফাইবারে খুবই রেয়ার। তো $1000 কাজ করার জন্য আমাদের এক্সপিরিয়েন্স হইতে হবে, বাট আমরা যেটা করব আপওয়ার্কে ফার্স্টে ছোট ছোট বিগিনার লেভেলে যে জবগুলো আছে সেই জবগুলো পাওয়ার ট্রাই করব। আমরা যখন 2 4 5 10টা ছোট ছোট কাজ পেয়ে যাব, একটা সময় গিয়ে আমরা $1000 জবে অ্যাপ্লাই করার সেই ক্যাপাবিলিটি আমাদের মধ্যে আসবে এবং সেই কনফিডেন্টটা গ্রো করবে। তো চলেন তাহলে আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট করে ফেলি। আপওয়ার্কের অ্যাকাউন্টের জন্য আমরা যেটা করব, একটা প্রেজেন্টেশন ফলো করব। একটা মিনিট, আমি একটু প্রেজেন্টেশন ওপেন করে নিচ্ছি। স্যার এই ওয়েবসাইটে কি মানে রিভিউ সিস্টেমটা আছে? হ্যাঁ, রিভিউ যে কোনো মার্কেট প্লেসে আছে। না, আমার প্রশ্ন হলো যে ক্লায়েন্ট আমাকেই কেন সিলেক্ট করবে? আমার প্রোফাইলের মধ্যে এমন কি খুঁজে পাবে যে যে আমাকেই সিলেক্ট করবে? আচ্ছা, প্রোফাইলের মধ্যে কি খুঁজে পাবে, এখানে অনেকগুলো ফ্যাক্টরস আছে। একটা হচ্ছে আপনি যে কভার লেটারটা লিখছেন, ক্লায়েন্ট যে জব পোস্টটা করবে, ক্লায়েন্টের যে কাজটা লাগবে, আপনাকে সেই কভার লেটারের মাধ্যমে বুঝাইতে হবে যে ভাই তুমি যে কাজটা চাও সেই কাজে আমি এক্সপিরিয়েন্সড, সেই কাজে আমি এক্সপার্ট। এখন অনেক ক্লায়েন্ট জানে যে অনেক ফ্রিল্যান্সার আছে যারা আপনার অনেক এক্সপিরিয়েন্সড, কিন্তু তারা লোকাল মার্কেট প্লেসে এক্সপিরিয়েন্সড, তারা মার্কেট প্লেসে কাজ করে নাই। আপনি যদি আপনার কভার লেটারের মাধ্যমে ক্লায়েন্টকে বুঝাইতে পারেন যে আমি অনেক কাজ করছি বাট সেটা লোকাল মার্কেট প্লেসে, আমি আপওয়ার্কে কাজ করি নাই অথবা গ্লোবাল মার্কেট প্লেসে কাজ করি নাই, এইভাবে যদি নিজেকে প্রেজেন্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে কাজ দিবে। সেকেন্ড হচ্ছে ছোট ছোট প্রজেক্ট, ধরেন $10 $20 $50 কাজ। এখন $20 $50 একটা কাজে তো আপওয়ার্কের টপ রেটেড যিনি, সে বিট করবে না, আমি নিজে বিট করব না। তখন আমি $10 কাজের পিছনে দৌড়াই, আমি আমার $500,000 কাজ তো লস করতে পারবো না। সো এই ক্ষেত্রে আপওয়ার্কে যারা এক্সপিরিয়েন্স তারা কখনোই ছোটোখাটো জবে অ্যাপ্লাই করে না। তো ছোটোখাটো জবে অ্যাপ্লাই যেহেতু এক্সপিরিয়েন্স কেউ করে না, সেক্ষেত্রে ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স কাউকে পায় না, সেক্ষেত্রে ক্লায়েন্টকে কিন্তু বাধ্য হয়ে নিউ ফ্রিল্যান্সারকে হায়ার করতে হয়। তো ওই যে 2-1টা কাজ আপনি পেয়ে গেলেন ছোটোখাটো, সেখান থেকেই তো 2-1টা করে আস্তে আস্তে রিভিউ হইতে থাকবে, 1টা 2টা 4টা 5টা, তখন গিয়ে একটা সময় আপনি বড় ধরনের প্রজেক্টে হাত দিবেন। এখন বুঝতে পারছেন যে আপনি নিউ হিসেবেও কেন কাজ পাবেন? জি স্যার। আচ্ছা, এখানে আরও একটা ব্যাপার আপনাদের বলে নেই, আপওয়ার্ক এখন ওদের মার্কেট প্লেসটাকে অনেক ডেভেলপ করতেছে। তো ডেভেলপ করার জন্য মার্কেট প্লেসে এখন 3টা ইন্টারফেস অ্যাভেলেবেল আছে।
মানে আমি আমার ডেস্কটপ ল্যাপটপ থেকে ঢুকলে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আপনি আপনার ডিভাইস থেকে ভিজিট করলে স্ক্রিনটা একটু চেঞ্জ হইতেও পারে। তার কারণ এই মুহূর্তে 3টা ইন্টারফেস আছে, 3টা লেআউট আছে, ডিজাইন আছে। তো এই দেখেন, এটা আমি কয়েকদিন আগে এটা করা হয়েছে। তো এখানে কিন্তু আপনার যে লেআউটটা দেখাচ্ছে, সেই লেআউটটা আজকের লেআউটটা অনেকটাই ডিফারেন্ট। আচ্ছা, তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা সাইন আপে ক্লিক করব। আপওয়ার্কে এখানে দেখেন, এখানে একটা সাইন আপ অপশন আছে এবং প্রেজেন্টেশনে একটা কথা বলা আছে, ওয়েলকাম টু রিচেস্ট মার্কেট প্লেস। হ্যাঁ, এটা আসলে রিচেস্টের একটা মার্কেট প্লেস। তো আমরা ফার্স্টে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে একটা উইন্ডো আসবে, এখানে বলা আছে গেট ইউর ফ্রি অ্যাকাউন্ট। তো গেট ইউর ফ্রি অ্যাকাউন্টে দেখেন 3টে ইনফরমেশন চাচ্ছে। 3টে ইনফরমেশন কি কি? ফার্স্টে হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং পরে আছে লাস্ট নেম। তার মানে আপনার ফুল নেমটা দিতে হবে। এই ফুল নেমটা আপনি কোন নাম দিবেন? আপনার নিকনেম নাকি আপনার সার্টিফিকেট নাম? এখানে আপনি দিবেন আপনার এনআইডিতে যে নামটা দেওয়া আছে, আপনার এনআইডির নেম, গভর্নমেন্ট আইডির নেম। যদি এনআইডি না থাকে তাহলে পাসপোর্ট, যদি পাসপোর্টও না থাকে সেক্ষেত্রে লাস্ট হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এই 3টে ডকুমেন্টে যে কোনো একটা ডকুমেন্টে যে নামটা দেওয়া আছে সেটা দিতে হবে। এবং আপনাকে আগে বলা হয়েছে যে এই 3টে ডকুমেন্টের যদি একটাও না থাকে দেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এখন আপনার নাম যদি 3টা ওয়ার্ডের হয়ে থাকে, যেমন আমি আমার নামটা বলি এমডি হিমেল আহমেদ, তো এখানে 3টা ওয়ার্ড আছে। তো আপওয়ার্ক তো এখানে বলতেছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এখানে তো মিডল নেমের কোনো অপশন নাই। সেক্ষেত্রে ফার্স্ট নেমে দিবেন এমডি হিমেল, লাস্ট নেমে আহমেদ। যদি 4টা ওয়ার্ড থাকে, ফার্স্ট নেমে 2টা, লাস্ট নেমে 2টা। এরপরে যেটা করতে হবে, আমরা একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নিব, অথবা আপনি ফাইবার অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে করেছেন সেই ইমেল দিয়েও হবে। আপনার যে পার্সোনাল ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার পরে সাইন আপ উইথ ইমেল, আপনি জাস্ট সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করে দিবেন। সাইন আপ উইথ ইমেইলে যখন ক্লিক করবেন তখন এইরকম একটা পেজ চলে আসবে যে কমপ্লিট ইউর ফ্রি অ্যাকাউন্ট সেট আপ। তো কমপ্লিট ইউর ফ্রি অ্যাকাউন্ট সেট আপে বলতেছে আপনাকে একটু পাসওয়ার্ড অ্যাড করার জন্য, এবং এরপরে দিতে বলতেছে আপনার কান্ট্রি, আপনাকে আপনার কান্ট্রি সেট করতে হবে। আচ্ছা, একটা মিনিট। এটা দিয়ে আমরা একটু দেখি। আচ্ছা, এটা দিয়ে আমরা দেখবো। আমরা ফার্স্টে যখন সাইন আপে ক্লিক করলাম, সাইন আপে ক্লিক করার পরে গেট ইউর ফ্রি অ্যাকাউন্ট এটা লেখা আসলো। তারপরে 2টা অপশন আছে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপল, এবং লাস্টে যেটা আছে ওয়ার্ক ইমেল অ্যাড্রেস। তো ফার্স্টে যে 2টা অপশন আছে এই 2টা অপশনকে আমরা বাদ দিব, অ্যাভয়েড করব। অ্যাভয়েড করে আমরা কি করব, আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব, ওয়ার্ক ইমেল অ্যাড্রেসের যে জায়গাটা আছে এখানে। দেন আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আপওয়ার্ক আমাকে বলতেছে যে আমি কোন ধরনের অ্যাকাউন্ট করব, আমি কি কোম্পানি অ্যাকাউন্ট করব নাকি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করব। তো আমি সিম্পলি এখান থেকে ক্লিক করে দিব যে নো থ্যাঙ্কস, আই উইল ক্রিয়েট মাই ওন অ্যাকাউন্ট। আমি যদি কোম্পানি অ্যাকাউন্ট করতে যাই, কোম্পানি অ্যাকাউন্ট টোটালি পেইড। কোম্পানি অ্যাকাউন্ট করলে আপওয়ার্ক আপনাকে কোনো প্রকার কানেক্ট ফ্রি দিবে না। ওই যে অ্যাপ্লিকেশন করার যে কানেক্টের কথা বলেছিলাম সেই কানেক্টটা কোনোভাবে ফ্রি দিবে না, আপনাকে একদম ফার্স্টে থেকেই কানেকশন পারচেস করতে হবে। আর ইন্ডিভিজুয়াল যে অ্যাকাউন্টটা সেটাতে আপনি প্রত্যেক মাসে 10টা করে কানেক্ট পাবেন, এবং আরও কিছু বোনাসের ব্যবস্থা আছে, সেই বোনাসের ইয়াগুলো আমি বলে দেবো পরে। তো ক্লিক করলাম নো থ্যাঙ্কস, আই উইল ক্রিয়েট মাই ওন অ্যাকাউন্ট। দেন আমরা কি করব, এরকম একটা পেজ দেখাবে এবং এই পেজটা ফিল আপ করবো। এখানে এসে আমাকে বলবে আমার ফুল নেম দেওয়ার জন্য। তো ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আমাদের ফুল নেমটা দিয়ে দিব। তারপরে হচ্ছে পাসওয়ার্ড, আমরা আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে একটা স্ট্রং পাসওয়ার্ড অ্যাড করে দিব।
স্ট্রং পাসওয়ার্ড যখন অ্যাড করব, অ্যাড করার পরে আমাকে অ্যাড করতে হবে লোকেশন। তো আমরা কি করব, এখান থেকে বাংলাদেশ লোকেশনটা অ্যাড করে দেবো, মানে কান্ট্রিটা অ্যাড করে দেবো। কান্ট্রি অ্যাড করার পরে নিচে দেখেন লেখা আছে আই ওয়ান্ট টু হায়ার ফর এ প্রজেক্ট অর ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো আমরা এখান থেকে কি করব, আমরা তো ফ্রিল্যান্সিং করব, সো ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার ক্লিক করব। ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার যখন ক্লিক করব তখন নিচে দেখেন আরও একটা অপশন আসছে। এই অপশনটা এখন উঠাই দিছে, এই অপশনটা এখন আর নাই, যে ইউজার নেম। আমরা আমাদের আপওয়ার্কের প্রোফাইলে ইউজার নেম সেট করতে পারি। তো এটা অনেকে দেখতে পারবেন ইউজার নেম দিতে বলবে, আবার অনেকে দেখতে পারবেন যে ইউজার নেম চাচ্ছে না। যদি না চায় তাহলে ভালো, যদি চায় দিয়ে দিবেন। এখন ইউজার নেমটা কি, আপওয়ার্কে আপনার ফুল নেমটাই সবাই দেখতে পারবে, আপওয়ার্কে আপনার ইউজার নেমটা কেউ দেখতে পারবে না। আপনার প্রোফাইলে ভিজিবল হবে আপনার ফুল নেম। ফুল নেমের ফুলটা মানে পুরোটা দেখাবে না, ফার্স্ট নেম দেখাবে এবং লাস্ট নেমের ফার্স্ট ক্যারেক্টার দেখাবে। এবং এখানে যে ইউজার নেমটা যদি আপনাকে দিতে বলে, তাহলে ইউজার নেমটা দিতে হবে ইউনিক একটা ইউজার নেম, এমন একটা ইউজার নেম যে ইউজার নেম আপনি ছাড়া অন্য কেউ এখনো ইউজ করে নাই। এ ধরনের একটা ইউজার নেম আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, আপনি আপনার নিজের নামের সাথে মিল রেখে একটা ইউজার নেম দিয়ে দিলেন। যদি আমি ট্রাই করি হিমেল আহমেদ, এখন হিমেল আহমেদ নামে অলরেডি একজন হয়তো বা অ্যাকাউন্ট করে ফেলেছে, আমি তাহলে হিমেল আহমেদ নিতে পারবো না। সেক্ষেত্রে আমার নামে দেখেন এখানে কি করা হয়েছে, হিমেল আহমেদ এমডি। তো এই নামটা অ্যাভেলেবেল ছিল, দ্যাটস এটা আমি অ্যাড করতে পেরেছি। এখন যদি এই নাম দিই, এই নাম আর আমি পাবো না। তারপরে এখানে যে দুটা রুলস আছে আমরা সেগুলোকে টিকমার্ক দিয়ে দিব, এগ্রি করে নিব। আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস, ইউজার এগ্রিমেন্ট, প্রাইভেসি পলিসি, এগুলো আমরা টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পরে এখানে যেটা আছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, জাস্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে ওরা আমাকে বলতেছে ভেরিফাই ইওর ইমেল টু প্রসিড। আমার ইমেইল বক্সে আপওয়ার্কের কাছ থেকে একটা ইমেল চলে গেছে। এখন সেই ইমেইলে ভেরিফাই ইমেল নামে একটা অপশন আছে, সেই ইমেলটা ওপেন করলে আপনি দেখতে পারবেন এটা, এবং এই ইমেলটা চলে যাবে আপনার ইমেল বক্সে ডোন্ট রিপ্লাই @upwork.com থেকে। এই যে দেখেন এখানে ইমেল অ্যাড্রেসটা একটু চিনে রাখেন, ডোন্ট রিপ্লাই @upwork থেকে। এই ইমেলের কোনো রিপ্লাই আপনি দিতে পারবেন না। জাস্ট এই যে ভেরিফাই ইমেইলে ক্লিক করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আপনি যখন ভেরিফাই করবেন তখন এরকম একটা পেজ আপনাকে দেখাবে, জয়েন আপওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, হাই এমডি হিমেল, থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট ইন আপওয়ার্ক, অ্যান্ড দেন আমাকে কন্টিনিউ করতে হবে। যখন কন্টিনিউয়ে ক্লিক করলাম, কন্টিনিউয়ে ক্লিক করার পরে এখানে বলতেছে ফিল আউট ইউর প্রোফাইল টু অ্যাপ্লাই। আপনার প্রোফাইলটা ফিল আপ করতে হবে আপওয়ার্কের কাছে অ্যাপ্লাই করার জন্য। স্টার্ট মাই প্রোফাইল ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপওয়ার্ক আমাকে বলতেছে গেট স্টার্টেড। এখানে বলতেছে হাউ উড ইউ লাইক টু ফিল আউট ইউর প্রোফাইল। এখানে দুটো ওয়েতে ফিল আউট করা যায়, একটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে, আরও একটা হচ্ছে ম্যানুয়ালি। তো আমরা লিঙ্কডইন প্রোফাইলে যাব না, আমরা ম্যানুয়ালি ফিল আউট করব। তো আমরা যখন ফিল আউট ম্যানুয়ালিতে ক্লিক করব, দেন আমরা এখানে দেখতে পারবো স্টেপ বাই স্টেপ আমাদের থেকে ইনফরমেশন চাবে। আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার যদি জয়েন করি তাহলে আমার মেইন ক্যাটাগরি দিতে হবে। এখানে বলতেছে এক্সপার্টিস, টেল আস অ্যাবাউট দ্য ওয়ার্ক ইউ ডু, হোয়াট ইজ দ্য মেইন সার্ভিস ইউ অফার। আমার মেইন সার্ভিসটা কি? আমার মেইন সার্ভিস ডিজিটাল মার্কেটিং, এবং আপওয়ার্কের ভাষায় ডিজিটাল মার্কেটিংকে বলা হয় সেলস অ্যান্ড মার্কেটিং। ফাইবারে যেমন ডিরেক্ট ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি আছে, আপওয়ার্কে এ ধরনের ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি নেই, এখানে হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। আপনি সেলস অ্যান্ড মার্কেটিং সিলেক্ট করলেন। সেলস অ্যান্ড মার্কেটিং সিলেক্ট করার পরে এখানে বলতেছে যে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কোন কাজটা আপনি করবেন। এখানে দেখেন অনেকগুলো সাব ক্যাটাগরি দেওয়া আছে, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ইমেল মার্কেটিং অ্যান্ড অটোমেশন, লিড জেনারেশন, মার্কেট রিসার্চ, মার্কেটিং স্ট্র্যাটেজি, আদার সেলস অ্যান্ড মার্কেটিং, তারপরে এসইও, এসএমএম, এসিএম, টেলিমার্কেটিং, কোল্ড কলিং। এখানে বেশ কিছু ক্যাটাগরি দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করতে পারবো। এটা আগে ছিল 4টা, বাট এখন একটা ক্যাটাগরি চুজ করতে পারবো। তো ধরেন আপনি এখানে জয়েন করলেন অ্যাজ এ এসইও এক্সপার্ট। এই যে এখানে এসইও দেওয়া আছে, আপনি এখান থেকে এসইও ক্লিক করলেন। তার মানে কি আপনি আপওয়ার্কে এসইও এক্সপার্ট হিসেবে জয়েন করলেন। কোনো সমস্যা নেই, আপওয়ার্কে আপনি এসইও এক্সপার্ট হিসেবে জয়েন করেন শুধু একটা ক্যাটাগরি নিয়ে, এবং যখন আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে যাবে
সাইন আপ করা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। সাইন আপ করার পরে আমরা আমাদের প্রোফাইলে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবো। এরপরে যে ইনফরমেশনটা চাচ্ছে সেই ইনফরমেশনটা হচ্ছে আপনার স্কিল। আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার কী কী স্কিল আছে। ইমেইল মার্কেটিং করেন, আপনি ফেসবুক ক্যাম্পেইন ক্রিয়েট করেন, আপনি পিক্সেল সেট আপ করেন, আপনি এসইও করেন, আপনি অন পেজ অফ পেজ, আপনি গুগল সার্চ কনসোল অ্যাড করেন, আপনি গুগল অ্যানালিটিক্স সেট করেন। এই যে স্কিলগুলো ইন্ডিভিজুয়াল, সেই স্কিলগুলো এখানে অ্যাড করতে হবে। এবং এখানে আপনি ইন টোটাল স্কিল অ্যাড করতে পারবেন 14টা। আগে ছিল 10টা, বাট এখন 14 না 15টা অ্যাড করা যায়। তো আপনি একটা একটা করে আপনার স্কিলগুলো এখানে লিখে দিলেন। স্কিল লেখার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার নেক্সট করলে এখানে বলতেছে এক্সপিরিয়েন্স লেভেল। এখানে এক্সপিরিয়েন্স লেভেল আছে 3টা, একটা ইন্টারমিডিয়েট, এন্ট্রি লেভেল অ্যান্ড এক্সপার্ট। ইট মিনস এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট অ্যান্ড এক্সপার্ট। তো এখান থেকে আপনি কোনটা অ্যাড করবেন? আপনি অবশ্যই এখানে মেনশন করবেন ইন্টারমিডিয়েট। আপনার স্কিলটাকে ইন্টারমিডিয়েট শো করাইতে হবে। আপনি যদি এন্ট্রি লেভেল দেন তাহলে কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। আপনি যদি আপনাকে এক্সপার্ট হিসেবে ক্লেম করেন সেক্ষেত্রেও কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। কেন কাজ দিবেন এক্সপার্ট দিলে? যে আপনি এক্সপার্ট কিন্তু আপনার কোনো রেটিং রিভিউ নাই, এটা আসলে কেমন না? ঠিক এই কারণে অনেক ক্লায়েন্ট আপনাকে অ্যাভয়েড করবে। তো আমরা জয়েন করলাম ইন্টারমিডিয়েট লেভেল দিয়ে, এবং জয়েন করার কিছুদিন পরে আমরা আমাদের স্কিলটাকে আপডেট করে ফেলব। আমরা চাইলে যে কোনো সময় ইন্টারমিডিয়েট থেকে এক্সপার্ট দিতে পারি, অথবা যে কোনো কিছুই করতে পারি। প্রোফাইল টোটালি এডিটেবল, যে কোনো সময় আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, আমরা তারপরে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে বলতেছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনাকে অ্যাড করতে হবে। এখানে আমাদের ভার্সিটি নেম ইউজ করতে হবে। আমরা যখন অ্যাড এডুকেশনে ক্লিক করবো, অ্যাড এডুকেশনে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আপনাকে দিবে, যে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমরা চাইলেও কোনো ইনফরমেশন স্কিপ করতে পারবো না। এখানে প্রত্যেকটা ইনফরমেশনই ইম্পর্ট্যান্ট এবং ম্যান্ডেটরি। স্যার এটা কি একদম রিয়েল ইনফরমেশন দিতে হবে? রিয়েল ইনফরমেশন দিলে ভালো। এখন অনেক সময় দেখা যায় যে আপনি যে ভার্সিটিতে পড়াশোনা করছেন সেই ভার্সিটির নাম এখানে নাই, আপওয়ার্কের লিস্টে আপনার ভার্সিটির নাম নেই। সেক্ষেত্রে কি আর করা, সেক্ষেত্রে ফেক দিতে হয়। এগুলো কি স্যার কোনো হিউম্যান ভেরিফাই করে? না, এটা এই এডুকেশন আর তারপরে পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো আপওয়ার্ক ভেরিফাই করে না। আপওয়ার্কের শুধু ভেরিফিকেশন একটাই, সেটা হচ্ছে আপনার আইডেন্টিটি। আপনার এনআইডি দিয়ে আপনাকে ভেরিফাই করবে, এছাড়া অন্য কোনো ভেরিফিকেশন নাই। সো যদি এরকম হয় আপনার ভার্সিটি নেম আপনি এখানে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার ভার্সিটির আশেপাশে অথবা এলাকা পাড়া মহল্লার আশেপাশে যে ভার্সিটিগুলো আছে সেগুলোর নামে এখানে অ্যাড করে দিতে পারবেন। মোট কথায় যেটা এখানে অ্যাভেলেবেল আছে, যেটা শো করবে, এখানে আমরা কাস্টম কোনো ভার্সিটি নেম দিতে পারবো না। ফার্স্টে ভার্সিটি নেম দিলাম, এরপরে হচ্ছে এরিয়া অফ স্টাডি, আমরা আমাদের সাবজেক্টটা দিয়ে দিব। দেন হচ্ছে ডিগ্রি, আমরা এখানে ডিগ্রিটা মেনশন করব। ডিগ্রি মেনশন করার পরে যেটা বলতেছে যে ডেটস অ্যাটেন্ডেড, এখানে আপনাকে অ্যাড করতে হবে হচ্ছে আপনার পাসিং ইয়ার, আপনি কত সালে শুরু করেছিলেন এবং কত সালে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। এখন অনেকে আছেন যে আপনি এখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন মাত্র, আপনার গ্র্যাজুয়েশন এখনও কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স ডেটটাও দিতে পারেন যে আপনার 2024 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, সেই টাইমটা এখানে মেনশন করে ইয়ারটা মেনশন করে দিতে পারবেন। তো আমরা ইয়ারটা মেনশন করে দিব, দেওয়ার পরে সেভ করে নিব, জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমাদের এডুকেশন অ্যাড হয়ে গেছে। এখন বলতেছে পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমাদের পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে হবে। তো পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কি অ্যাড করবো? এখন আপনি তো ডিজিটাল মার্কেটিংয়ে নতুন, ওইখানে অনেকে থাকতে পারেন যে এখনও জব শুরু করেন নাই, আবার অনেকে হতে পারে যে জব এক্সপিরিয়েন্স আছে বাট অন্য সেক্টরে। এখানে আপনাকে আপনার স্কিল ওরিয়েন্টেড
এক্সপিরিয়েন্স মেনশন করতে হবে, ফার্স্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা অ্যাড করলে ভালো। আর যদি ইরিলেভেন্ট অ্যাড করেন দোষের কিছু না, বাট জিনিসটা উইয়ার্ড লাগে। সো এখানে যে এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন, আপনার যদি ফার্স্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাও থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা কোম্পানির নাম মেনশন করতে পারেন, কারণ এটা ভেরিফাই করবেন আপওয়ার্ক। তো অ্যাড এমপ্লয়মেন্টে ক্লিক করার পরে ঠিক এইরকম আরও একটা পেজ আপনাকে দেখাবে, ফর্ম দেখাবে। এখানে বলতেছে কোম্পানি নেম, লোকেশন, টাইটেল, টাইম পিরিয়ড, তারপরে ডেসক্রিপশন। ফার্স্টে আপনি একটা কোম্পানির নাম দিয়ে দিলেন, ধরেন আপনি কোডাস্ট্রাস দিয়ে দিলেন। এটার জন্য আপনাকে কেউ মানে জবাবদিহিতা করতে বলবে না। আপওয়ার্ক বলবে না যে তুমি কোডাস্ট্রাসে কাজ করছো তাহলে তুমি প্রুফ দাও, এটা বলবে না। আমরা কোম্পানি নেম দিলাম, লোকেশন দিলাম, টাইটেল দিলাম, দেন টাইম পিরিয়ড দেওয়ার পরে আমরা কী করবো, এই ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে সেভ করে নেব। সেভ করার পরে যেটা আসছে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশ বাই ডিফল্ট দেওয়া থাকে, জাস্ট প্রফিসিয়েন্সিটা অ্যাড করতে হয়, আপনার কমিউনিকেশন স্কিলটা অ্যাড করতে হয়। তো এখানে কমিউনিকেশন স্কিল আছে টোটাল 4টা। আপনি যখন ওখানে ক্লিক করবেন যে হোয়াট ইজ ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি, দেন 4টা অপশন আছে, বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট অ্যান্ড নেটিভ। সো আপনি এখানে কনভারসেশনাল দিয়ে দিলেন আর ফ্লুয়েন্ট দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি কী করতে পারবেন, আদার ল্যাঙ্গুয়েজও অ্যাড করতে পারবেন। আপনি বাংলাতে কথা বলতে পারেন, বাংলা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলা অ্যাড করতে পারবেন। নট অনলি বাংলা, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজই অ্যাড করতে পারবেন যদি সেই ল্যাঙ্গুয়েজের উপরে আপনার দক্ষতা থাকে। ল্যাঙ্গুয়েজ অ্যাড করার পরে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে যে ইনফরমেশনটা চাচ্ছে সেটা হচ্ছে আওয়ারলি রেট। আপনি 1 ঘন্টা কাজ করার জন্য কত ডলার চার্জ করবেন, সেই আওয়ারলি রেটটা এখানে অ্যাড করে দিতে হবে। এখন আপনার প্রোফাইলে আপনি যে আওয়ারলি রেট অ্যাড করবেন, আপনার আওয়ারলি রেট অ্যাড করা মানে কিন্তু এটা না যে আপনি $20 অ্যাড করলেন তার মানে যে কোনো জব, যে কোনো কাজ আপনাকে $20 পার আওয়ারই করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এটা হচ্ছে আপনার প্রোফাইলে এভারেজ একটা রেট অ্যাড করে রাখলেন, যেন কোনো ক্লায়েন্ট দেখলে অ্যাটলিস্ট এটা বুঝতে পারে যে আপনি কত ডলার পার আওয়ার চার্জ করে থাকেন অথবা ডিমান্ড করেন। এখন ক্লায়েন্টের বাজেট যদি কম থাকে, ধরেন আপনার প্রোফাইল আছে $20 পার আওয়ার, এখন ক্লায়েন্টের বাজেট হচ্ছে $10 পার আওয়ার, আপনি সেই জবেও অ্যাপ্লাই করতে পারবেন। আবার কোনো একটা জবে ক্লায়েন্টের বাজেট হচ্ছে $30 পার আওয়ার অথবা $50 পার আওয়ার, আপনার প্রোফাইলে যতই থাক আপনি $20 পার আওয়ার কাজ করেন, আপনি সেই $50 পার আওয়ার জবেও অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার প্রোফাইলে এই আওয়ারলি রেটটা মেনশন করার রিজনটা হচ্ছে যে কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখে যেন মানে সে আপনাকে আন্ডার এস্টিমেট করতে না পারে। লাইক এমন হলো যে আপনার একটা ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে ভাবতেছে, আপনার প্রোফাইলে দেওয়া আছে $5। এখন ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট চাবে আপনাকে আরও কমে হায়ার করার জন্য। সেক্ষেত্রে হয়তো বা সে আপনাকে অফার করতে পারে যে $5 দেওয়া আছে, আমি তোমাকে $4 দিয়ে হায়ার করবো, সেইভাবে থিঙ্ক করতে পারে। কিন্তু আপনি যখন $20 অথবা $30 দিবেন তখন ক্লায়েন্ট কিন্তু সেটা চান্স পাবে না। $30 যদি আপনার প্রোফাইলে দেওয়া থাকে, কোনো ক্লায়েন্ট এসে আপনাকে $20 অফার কি বলে $5 অফার করতে পারবে না, সে এটা করতেই পারবে না, সম্ভবই না। হইতে পারে $20 দেওয়া থাকলে ক্লায়েন্ট আপনাকে $15 অথবা $18 অফার করতে পারে, নট $5। সো এই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড আওয়ারলি রেট এখানে মেনশন করে দিব। আর আমি যেটা মনে করি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার নিউ ফ্রিল্যান্সার হিসেবে 15 to 20, 15 থেকে 20 রাখাটাই সবচেয়ে বেটার। এবং এখানে যেটা এক্সপ্লেন করতেছে আপওয়ার্ক, যে আপওয়ার্ক আপনার থেকে সার্ভিস ফি কাটবে 20%। তো $20 যদি আপনি ক্লায়েন্টের থেকে নেন, সেক্ষেত্রে আপনি রিসিভ করবেন $16 আর $4 আপওয়ার্ক কেটে নিবে প্রত্যেক ঘন্টায়। এবং আপওয়ার্ক আরও একটা ফ্যাসিলিটি দিচ্ছে, এটা হচ্ছে আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ শুরু করবেন এবং কাজ শুরু করার পরে ধরেন একদম $0 থেকে শুরু করে একজন ক্লায়েন্টের থেকে আপনি $500 আওয়ারলি বেসিস কাজ করে ইনকাম করে ফেলছেন, তো ফার্স্ট $500 আপওয়ার্ক চার্জ নিবে
20%, ফার্স্ট $500, এবং $500 যখন ক্রস করবেন, যে আপনি একজন ক্লায়েন্টের সাথে $500 বেশি ইনকাম করে ফেলছেন, সেক্ষেত্রে আপওয়ার্ক আপনার সার্ভিস ফিটা কমায় দিবে। $500 to $10,000 আপওয়ার্ক চার্জ নিবে 10%, এবং যখন $10,000 ক্রস করবেন তখন আপওয়ার্ক সার্ভিস ফিটা আরও কমায় দিবে, তখন করে ফেলবে 5%। যেমন এখানে বলা আছে যে আপওয়ার্ক সার্ভিস ফিস ক্যান বি অ্যাজ লো অ্যাজ 5%। এই যে দেখেন $20 থেকে $5 হয়ে গেছে। এইভাবে আমরা এই রেটটা কমায় ফেলতে পারি। আচ্ছা, আমরা আওয়ারলি রেটটা দিয়ে দিলাম। আওয়ারলি রেট দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে, প্রফেশনাল টাইটেল অ্যান্ড প্রফেশনাল ওভারভিউ। আমরা আমাদের ফাইবার প্রোফাইলের জন্য ডেসক্রিপশন লিখেছিলাম, ঠিক সিমিলার ওয়েতে আমাদের আপওয়ার্কের জন্য একটা ডেসক্রিপশন লিখতে হবে, এবং ফাইবারে যেমন টাইটেল দিয়েছিলাম ঠিক তেমনই আমাদের টাইটেল দিতে হবে। তো আমরা এখন যেটা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা যেটা করব, আমাদের ফাইবারের যে ডেসক্রিপশনটা ছিল সেই ডেসক্রিপশনটাই আমাদের এখানে প্রফেশনাল ওভারভিউতে অ্যাড করে দিব, এবং এই প্রফেশনাল ওভারভিউটা আমাদের মডিফাই করতে হবে, এবং মডিফিকেশনটা এখন না, যখন আমরা অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলবো তখন এই মডিফিকেশনটা করব। তো জাস্ট ফাইবারের যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা এখানে ইনক্লুড করে দিব, এবং আমাদের ফাইবারের যে ডেসক্রিপশন লিখেছিলাম সেম ডেসক্রিপশন এখানে আমরা অ্যাড করে দিব। অ্যাড করার পর আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করতে বলবো। তো আমরা আমাদের প্রোফাইল পিকচারটা এখানে অ্যাড করে দিব। তো প্রোফাইল পিকচার হইতে হবে মোর দেন প্রফেশনাল। কেন হইতে হবে, রিজনটা হচ্ছে আপনার দেখেন, একজন ক্লায়েন্টের অরিজিন হচ্ছে আমেরিকান একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে কেন, আপনাকে বিশ্বাস করে। আপনার উপরে সেই ফেথটা না থাকলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিত না। এখন এই ফেথটা আপনি কিভাবে অর্জন করবেন, আপনার প্রোফাইল দিয়ে অর্জন করতে হবে, বিকজ সে আপনাকে পার্সোনালি চিনে না। তো ক্লায়েন্ট আপনাকে বিলিভ করবে, ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, বেশ কিছু ফ্যাক্টরস আছে, লাইক আপনার রিভিউ দেখে। বাট আপনি তো এখনো কাজ করেন না, আপনার রিভিউ তো নাই। তাহলে কি দেখে, আপনার প্রোফাইলে যে ইনফরমেশনগুলো অ্যাড করেছেন সেই ইনফরমেশনগুলো দেখে, এবং আপনার একটা সিঙ্গেল প্রোফাইল পিকচার দেখে আপনাকে মেজার করবে যে আপনাকে বিলিভ করা যায় কি করা যায়। সো প্রোফাইল পিকচারটা যদি প্রফেশনাল না হয় তাহলে কিন্তু কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না, আপনি যতই ভালো করে কভার লেটার লেখেন। কেন দিবে না, তার কারণ তার অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন আপনার সাথে শেয়ার করতে হবে, অনেক ক্রিডেন্সিয়ালস শেয়ার করতে হবে। সো আপনাকে দেখে যদি সে বিশ্বাসই না করতে পারে তাহলে আপনাকে কাজ দিবে? অবশ্যই দিবে না। সো প্রোফাইল পিকচারগুলো কেমন হইতে হবে, তো এখানে দেখেন, এখানে একটা প্রোফাইল পিকচার আমি অ্যাড করেছি। এই প্রোফাইল পিকচারের প্রবলেমগুলো কি? ফার্স্ট অফ অল, এই প্রোফাইল পিকচারে আমার ফেসটা ফুল দেখা যাচ্ছে না। সেকেন্ড হচ্ছে, এই প্রোফাইল পিকচারটা অনেক বেশি এডিট করা। এই প্রোফাইল পিকচারটা ক্লায়েন্ট তো দূরের কথা, এটা আপওয়ার্ক আপলোডই করতে দিবে না আপনাকে। আপলোড করলে আপনাকে বলবে যে এরর দেখাবে যে আপনার ফেস ডিটেক্ট করতে পারে না আপওয়ার্ক। আপনাকে কেমন প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, একদম হেডশট। এখানে যে পিকচারটা দেওয়া আছে জাস্ট স্যাম্পল হিসেবে দেওয়া আছে। তো এই প্রোফাইল পিকচারটা এখানে কিন্তু আমার ফেসটা খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এবং আপনাকে একটু প্রোফাইল পিকচারের যে জিনিসটা খেয়াল করতে হবে যে একটু স্মাইলি পিকচার, স্মাইলি ফেস। কেন? এটার রিজন হচ্ছে, দেখেন, আমরা যখন কোনো জায়গায় কিনতে যাই, ধরেন আপনি যমুনা ফিচার পার্কে গেছেন, তো যমুনা ফিচার পার্কে যাওয়ার পরে আপনি কোনো একটা শোরুমে ঢুকলেন, কোনো একটা আউটলেটে ঢোকার পরে আপনি দেখতেছেন, ওরে বাপরে বাপ, ওখানে যে সেলসম্যানগুলো আছে সবগুলোই খুবই ভাবসাব নিয়ে বসে আছে, দেখেই মনে হইতেছে তারা খুবই এগ্রেসিভ একটা লুক নিয়ে বসে আছে। আপনি টাকা দিয়ে জিনিস কিনতে যাবেন, আপনি ওই ধরনের আউটলেটে যাবেন?
যাবেন না। তো সবসময় যে জিনিসটা আমরা খেয়াল করি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, মানে যেগুলো রেপোর্টেড ব্র্যান্ড তাদের সেলসম্যানদের কিন্তু একটা প্রেশার থাকে যে ক্লায়েন্টের সাথে সবসময় হাসি মুখে কথা বলতে হবে, যেটা ফলো করে না নিউ মার্কেটে। আপনি নিউ মার্কেটে কিছু কিনতে যান, এখন আপনি তো নেগোশিয়েট করবেন। এখন একজন চাইছে একটা জিনিসের দাম 1500 টাকা, আপনি জানেন সেই জিনিসের দাম 1500 টাকা না, সেই জিনিসের দাম 200 টাকা। আপনি বলতে যান তো 200 টাকা, দেখেন তো আপনার সাথে কি বিহেভ করে, আপনার সাথে সে ভালো রিপ্লাই দিবে না। কিন্তু ভালো কোনো ব্র্যান্ডে গেলে কিন্তু এরকম না, যদিও ব্র্যান্ডে নেগোশিয়েট করার কোনো চান্স থাকে না, বাট তারপরেও সেলসম্যানগুলো কিন্তু খুবই বেশি ফ্রেন্ডলি, সবসময় হেসে হেসে কথা বলে। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং একটা ওয়ে, যে কোনো মানে সেলসম্যান যদি আপনার সাথে ভালোভাবে কথা বলে আপনি হিপনোটাইজ হয়ে যান, এই মানে অনেকটা। এটা বলাটা অ্যাপ্রোপ্রিয়েট হইলো কিনা আই ডোন্ট নো, বাট আমি অনেক সময় এটা ফিল করি যে আমি কোনো কিছু কিনতে গেলে মানে আমার সাথে খুব ভালো ব্যবহার করতেছে, তো আমি মানে হিপনোটাইজ হয়ে যাই, আচ্ছা ঠিক আছে এখান থেকেই নিতে হবে, এখান থেকেই নিব, অথবা এখান থেকে আমি মানে ব্যাক করব কিভাবে। অনেক সময় দেখা যায় আমার ক্ষেত্রে যেটা হয়, অপছন্দ হওয়ার পরেও আমি সেখান থেকে সেই জিনিসটা নিয়ে নিয়ে ফেলি। তো মার্কেট প্লেসের ব্যাপারটা অনেকটা সেম। আপনি এখানে কমিউনিকেশন হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট এবং সবচেয়ে পাওয়ারফুল পার্ট। সো আমরা আমাদের প্রোফাইল পিকচারটা খুবই প্রফেশনাল এবং খুবই ফ্রেন্ডলি একটা মানে প্রোফাইল পিকচার অ্যাড করার ট্রাই করবো। ইভেন আপনি যদি গুগলে সার্চ করেন অথবা ইউটিউবে সার্চ করেন, ওয়ার্ল্ডে যারা বড় বড় ফ্রিল্যান্সার, বড় বড় ডেভেলপার, বড় বড় ডিজিটাল মার্কেটার, প্রত্যেকেই একটা জিনিসই সাজেস্ট করবে যে আপনি প্রোফাইল পিকচারটা খুবই ফ্রেন্ডলি একটা প্রোফাইল পিকচার দেওয়ার ট্রাই করবেন এবং প্রফেশনাল। তো প্রোফাইল পিকচার আমরা অ্যাড করলাম, দেন আমরা নেক্সট করব। নেক্সট করার পরে আমাকে বলতেছে যে আমার অ্যাড্রেস, কান্ট্রি তো অলরেডি আমরা সেট করেছি, কান্ট্রি বাংলাদেশে শো করবে, এবং এরপরে বলতেছে স্ট্রেট অ্যাড্রেস। আমরা আমাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব, সেটা আপনি ফুল অ্যাড্রেসও দিতে মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসও দিতে পারেন অথবা প্রেজেন্ট অ্যাড্রেসও দিতে পারেন। এটা কি স্যার এনআইডি অ্যাড্রেসের সাথে মিল থাকা বাধ্যতামূলক? এটা বাধ্যতামূলক না ভাই, আপনি যে কোনোটাই দিতে পারেন, প্রেজেন্ট পার্মানেন্ট যে কোনো কিছু। আচ্ছা, তো আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিলেন, দেওয়ার পরে জিপ কোড দিতে হবে। জিপ কোড মানে হচ্ছে পোস্ট কোড, আমাদের তো পোস্ট কোড আমরা দিয়ে দিব। পোস্ট কোড দেওয়ার পরে আমাকে যে ইনফরমেশনটা চাবে আমার থেকে সেটা হচ্ছে ফোন নাম্বার। এখানে বলতেছে অ্যাড ইউর ফোন নাম্বার, এবং নিচে এটাও বলে দিচ্ছে যে ইউর ফোন নাম্বার উইল নট বি শেয়ার্ড উইথ ক্লায়েন্টস। আপনার ফোন নাম্বার দিলে আপনার ফোন নাম্বার শুধু মানে ক্লায়েন্ট কেন, কারোর সাথেই শেয়ার করা হবে না, এটা শুধু আপওয়ার্কই দেখবে, এবং এটা আপনার সিকিউরিটি পারপাস। আপওয়ার্কের অ্যাকাউন্টটাকে সিকিউর করার জন্য এই ফোন নাম্বারটা নিচ্ছে। কেন নিচ্ছে? ধরেন কোনো একজন হ্যাকার আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার ট্রাই করতেছে, বিকজ হ্যাকার তো জানে যে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা আছে, কেউ একজন ট্রাই করতেছে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য। তো আপওয়ার্কের অ্যালগোরিদম যদি বুঝতে পারে যে কেউ একজন বারবার রং পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতেছে অথবা কোনো একটা প্রবলেম হচ্ছে অ্যাকাউন্টে, তখন আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে, অথবা যেই করুক না কেন, যেই ট্রাই করুক না কেন, তাকেই বলবে ফোন নাম্বার ভেরিফাই করো। তো যখন ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে তখন সে কি ভেরিফাই করতে পারবে? করতে আসবে আপনার ফোনে, সে ভেরিফাই করতে পারবে না। তো আপনার সিকিউরিটি পারপাস এই ফোন নাম্বারটা নিচ্ছে। ইভেন আপনি যখন আর্ন করবেন এবং ডলার উইথড্র করতে যাবেন, উইথড্র করার সময়ও কিন্তু ব্যাপারটা সেম হবে, যে আপনি উইথড্র করতে গেছেন, উইথড্র কমপ্লিট হওয়ার আগে ওরা আপনাকে বলবে ফোন নাম্বার ভেরিফাই করো, দেন তুমি উইথড্র করো, যেন আপনি ছাড়া অন্য কেউ আপনার ডলারগুলো উইথড্র না করতে পারে। ওকে ফাইন। এরপরে কি করব? প্রিভিউয়ে ক্লিক করব। তো প্রিভিউয়ে ক্লিক করার পরে আপনি যে এতক্ষণ ইনফরমেশনগুলো অ্যাড করলেন এত সময় ধরে, সেই ইনফরমেশনগুলো আপনাকে শো করবে। এখানে বলতেছে প্রিভিউ প্রোফাইল লুকিং গুড এমডি, তারপরে বলতেছে মেক এনি নেসেসারি এডিটস অ্যান্ড দেন সাবমিট ইউর প্রোফাইল, ইউ ক্যান স্টিল এডিট ইট আফটার ইউ সাবমিট ইট। আপনি এখন যে কোনো কিছু এডিট করতে পারবেন আপওয়ার্ক অথরিটির কাছে সাবমিট করার আগে।
ধরেন আপনার কাছে মনে হচ্ছে যে টাইটেলে কোনো একটা মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক আছে, তো আপনি যে এখানে যে পেন সাইনটা আছে এখানে ক্লিক করে আপনি এডিট করে ফেলতে পারবেন। অ্যাকাউন্টটা সাবমিট করলেন, সাবমিট করার পরে এরকম একটা মেসেজ আপনাকে শো করবে যে কংগ্রাচুলেশনস ইউ আর নিউ পার্ট অফ আপওয়ার্ক। তো আগে ভেরিফিকেশন নিয়ে অনেক প্রবলেম হতো, বাট রিসেন্টলি আপওয়ার্ক ভেরিফিকেশন রিলেটেড যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো অলরেডি সলভ করে ফেলেছে। তো আমাদের অ্যাকাউন্টটা যখন সাবমিট করে দিলাম, সাবমিট করা মানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্ট ডান। জাস্ট এটা কিন্তু ডান হইলো, জাস্ট সাইন আপ। এখনো অনেক কাজ পড়ে আছে। কোন কাজগুলো আছে? যে আমরা যে অ্যাকাউন্ট করেছি, অ্যাকাউন্ট করতে অনেক ইনফরমেশন আমাদের দেওয়া হয়নি, যেটা আপওয়ার্ক এখন আমাদের থেকে চায় নাই, কিন্তু আমাদের প্রোফাইলে সেই ইনফরমেশনগুলো দিতে হবে। কোন ইনফরমেশনগুলো দিতে হবে আমরা একটু দেখে আসি। আচ্ছা, এই যে একটা প্রোফাইলে ভিজিট করলাম, আপনি যখন অ্যাকাউন্টটা সাবমিট করবেন, সাবমিট করার পর এরকম একটা প্রোফাইল আপনাকে শো করবে। এরকম একটা প্রোফাইল শো করার পরে আপনাকে কোথায় যেতে হবে? আপনার প্রোফাইলটা ভিউ করতে হবে। তো ভিউ করার জন্য এই যে ভিউ প্রোফাইল নামে একটা অপশন আছে, ভিউ প্রোফাইলে ক্লিক করলেন এবং ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন আপনার যে টাইটেল দেওয়া হয়েছিল, ডেসক্রিপশন দেওয়া হয়েছিল, সব এখানে শো করতেছে। এবং আপওয়ার্কে খুব ইন্টারেস্টিং একটা ফিচার আছে, জাস্ট আমি আজকে বলবো, দেখাবো না। সেটা হচ্ছে আপনি যদি দুইটা স্কিল নিয়ে কাজ করেন, ডিফারেন্ট স্কিল নিয়ে, ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, সাথে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, তাহলে আপনি কি করবেন? আপনি চাচ্ছেন যে দুইটা স্কিলের সার্ভিসই মার্কেট প্লেসে প্রোভাইড করবেন, ক্লায়েন্টকে সার্ভ করবেন। সেই ক্ষেত্রে অনেকে চিন্তা করতে পারেন এইভাবে যে তাহলে আমাকে দুইটা অ্যাকাউন্ট করতে হবে। দুইটা অ্যাকাউন্ট আপনাকে করতে হবে না, ইভেন দুইটা অ্যাকাউন্ট করাও যাবে না। আপনি আপনার আপওয়ার্কের যে একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমেই দুইটা সার্ভিস প্রোভাইড করতে পারবেন। কিভাবে প্রোভাইড করবেন? আপওয়ার্কে একটা নতুন ফিচার আসছে যেটার নাম হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল। তো স্পেশালাইজড প্রোফাইলের মাধ্যমে, স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েটের মাধ্যমে আপনি দুইটা সার্ভিস, একদম ডিফারেন্ট ডিফারেন্ট স্কেলের দুইটা সার্ভিস এখানে প্রোভাইড করতে পারবেন। ওটা আমাদের পরের টপিক। তো ডেসক্রিপশন এবং টাইটেল যেটা আছে এটা আমরা পরে এডিট করব। তো এখানে দেখেন, এখানে ওয়ার্ক হিস্ট্রি আছে। ওয়ার্ক হিস্ট্রি হচ্ছে যখন আপনি কাজ করবেন কোনো ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্ট যখন ফিডব্যাক দিবে, ফিডব্যাকগুলো ওয়ার্ক হিস্ট্রিতে শো করবে। স্যার এই পোর্টফোলিওগুলো কোথায় এড করতে হয়? পোর্টফোলিওগুলো আমাদের প্রোফাইলে অ্যাড করতে হয়। এটা অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে তৈরি করতে হয় না। আমাদের আপওয়ার্কের যে প্রোফাইলটা ক্রিয়েট হবে সেই প্রোফাইলের ভিতরে আমরা পোর্টফোলিও অ্যাড করে দেব। স্যার ওই যে আমরা এক্সপেরিয়েন্স একটা অপশন ছিল, ওইটাই কি এটা? না ভাই, এটা ওইটা না, এটা হচ্ছে একদম কাজের স্যাম্পল। পোর্টফোলিও হচ্ছে কাজের স্যাম্পল। আপনি কোনো একটা কাজ করছিলেন কোনো একটা ক্লায়েন্টের জন্য, সেই কাজের স্যাম্পল হিসেবে এখানে অ্যাড করতে পারবেন। বিগিনারদের যদি কোনো স্যাম্পল নেই ভাইয়া। হ্যাঁ, বিগিনারদের জন্য স্যাম্পল নাই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি যে প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস পারপাস যে অ্যাড সেটগুলো তৈরি করছেন, সেগুলোর তো স্ক্রিনশট আপনার কাছে আছে। আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এগুলোর স্ক্রিনশট নাই আপনাদের কাছে? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, ওই স্ক্রিনশটগুলো আমরা কাজে লাগাবো। ওকে ভাই। তো ওয়ার্ক হিস্ট্রি আমরা যখন কাজ করব তখন আমাদের প্রোফাইলে অ্যাড হবে। তারপরে যেটা দেওয়া আছে পোর্টফোলিও। পোর্টফোলিওতে আমরা আমাদের প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল, যেটাকে আমরা প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল বলছি, সেটা আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট আর অ্যাসাইনমেন্টের যে প্রুফগুলো আছে সেগুলোই আমরা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হিসেবে এখানে শো করব। আমরা কিন্তু এখানে বলবো না যে আমি আমার অ্যাসাইনমেন্ট পারপাসেই কাজ পোর্টফোলিওটা অ্যাড করছি। পোর্টফোলিও মানে হচ্ছে আমরা ক্লায়েন্টের জন্য কাজ করছি। এখন আমরা জানি সেটা অ্যাসাইনমেন্ট ছিল, কিন্তু ক্লায়েন্টকে বুঝতে দেওয়া যাবে না সেটা অ্যাসাইনমেন্ট ছিল। পোর্টফোলিও অ্যাড করব। তো পোর্টফোলিও অ্যাড করার জন্য আমাদের স্পেশালাইজড প্রোফাইল যেহেতু তৈরি করতে হবে, সো এটা আমাদের
নেক্সট পার্টে রাখবো, এটা আমরা আজকের পার্টে দেখবো না। পোর্টফোলিও এবং স্পেশালাইজড প্রোফাইল ছাড়া আদার ইনফরমেশনগুলো আমরা অ্যাড করে ফেলবো। এরপরে আছে স্কিলস। আমি যদি মনে করি আমার স্কিলগুলো এডিট করতে হবে, একদম সিম্পল, এখানে দেখেন এডিটের অপশন আছে, এডিটে ক্লিক করে আমরা স্কিলগুলো অ্যাড করে ফেলতে পারবো। এরপরে আছে প্রজেক্ট ক্যাটালগ। প্রজেক্ট ক্যাটালগ হচ্ছে যে ফাইবারে যেমন একটা অপশন আছে গিগ সেলিং, আপওয়ার্কেও নতুন একটা অপশন লঞ্চ করছে, ফিচার লঞ্চ করছে, যেটার নাম হচ্ছে প্রজেক্ট। তো ম্যানেজ প্রজেক্ট এই অপশন থেকে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো এবং সেই প্রজেক্টগুলো ফাইবার গিগের মতো সেল হবে। এখানে দেখেন নিউ লেখা আছে, এই ফিচারটা এখনো বেটা ভার্সন, এটা এখনো স্টেবল ভার্সন না। আপনি চাইলে এখানে প্রজেক্ট ওপেন করতে পারেন, বাট অনেক বাগ আছে, অনেক ইস্যু আছে, অনেক প্রবলেম আছে, যে এটা যে সেল হবে অথবা হচ্ছে এই ধরনের কোনো নিউজ নাই যে এখনো প্রজেক্ট দু একটা ফ্রিল্যান্সার অথবা দু একজন ক্লায়েন্ট পারচেস করছে, এরকম কিছু না। বাট আমরা আমাদের এন্ড থেকে তৈরি করে রাখবো, তৈরি করে রাখতে তো কোনো সমস্যা নেই, কোনো দোষ নেই। এরপরে যেটা আছে টেস্টিমোনিয়ালস। টেস্টিমোনিয়ালসের মাধ্যমে আমরা নন আপওয়ার্ক যে কোনো ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাইতে পারবো। নন আপওয়ার্ক ক্লায়েন্ট বলতে আমি বুঝাইতে চাচ্ছি, ধরেন আপনি লোকাল মার্কেট প্লেসে কোনো একজন ক্লায়েন্টের সাথে কাজ করছেন। লোকাল মার্কেটে কারো একজনের কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করার পরে তো সেই ক্লায়েন্ট তো আপওয়ার্কের মাধ্যমে আপনাকে পেমেন্ট করে নাই, কিন্তু আপনি তার থেকে একটা ফিডব্যাক নিতে পারবেন আপওয়ার্কে। খুবই সিম্পল, এই যে রিকোয়েস্টে টেস্টিমোনিয়াল, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, এটাতে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে। তো এই উইন্ডোতে দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্টের নাম দিতে বলতেছে, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, তারপরে তার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, তারপরে এখানে বলতেছে ক্লায়েন্টের টাইটেল, এটা অপশনাল, এবং প্রজেক্ট টাইপ অপশনাল। এবং এখানে নিচে একটা মেসেজ দিতে পারবেন, আপনি ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে পারেন যে তোমার সাথে তো কাজ করছে, তুমি আমাকে একটু ফিডব্যাক দাও। তো এটা যে শুধু ক্লায়েন্টকেই দিতে পারবেন তা না, আপনি চাইলে আপনার ফ্রেন্ডের থেকেও একটা টেস্টিমোনিয়াল নিতে পারেন, যেহেতু আপনার আপওয়ার্কে কোনো ওয়ার্ক হিস্ট্রি নাই। তো টেস্টিমোনিয়ালটা আপনাকে অনেক হেল্প করবে। আপনি আপনার ফ্রেন্ডের ইমেইলে রিকোয়েস্ট পাঠাইলেন, আপনার ফ্রেন্ড জাস্ট সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে সেটার এগেইনস্টে একটা ফিডব্যাক দিয়ে দিল যে আপনি অনেক ভালো কাজ করছেন, অনেক ভালো সার্ভিস প্রোভাইড করছেন, এই সমস্ত ভালো ভালো কথা লিখে দিল আর কি আপনার সম্পর্কে। সেই জিনিসটা আপনার টেস্টিমোনিয়াল যে অপশনটা আছে এখানে শো করবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সার্টিফিকেশন। তো সার্টিফিকেশন এখানে দেখেন আমার গ্রাফিক ডিজাইন অ্যাড করা আছে। তো এই গ্রাফিক ডিজাইন যে স্কিলটা, এটা তো আসলে গ্লোবালি ভেরিফাইড না। কোডাস ট্রাস্ট আর বাংলাদেশি যে সার্টিফিকেটগুলো আছে, বাংলাদেশের যে ইনস্টিটিউটগুলো আছে, এদের সার্টিফিকেট কিন্তু গ্লোবালি ভেরিফাইড না। গ্লোবালি ভেরিফাইড কোনটা, সেটা হচ্ছে আইএলস অথবা সিসিএনএ, সিসকোর যে সার্টিফিকেটগুলো আছে, অ্যাডোবির কিছু সার্টিফিকেট আছে, তারপরে গুগলের ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কিছু সার্টিফিকেট আছে, এগুলো হচ্ছে গ্লোবালি ভেরিফাইড। ওই ধরনের যদি কোনো সার্টিফিকেট থাকে আপনি অ্যাড করতে পারবেন। বাট কোডাস ট্রাস্ট এখানে যেটা অ্যাড করা হয়েছে, এটা কিছুদিন আগে অ্যাড করা যেত, বাট এখন আর অ্যাড করা যায় না। কাস্টম কোনো সার্টিফিকেট অ্যাড করা যায় না। দেখেন এখানে যে লিস্টেড যে সার্টিফিকেটগুলো আছে, এই সার্টিফিকেটগুলোই আপনি অ্যাড করতে পারবেন। ইথিক্যাল হ্যাকার, তারপরে সিসকো, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপরে আছে গুগল অ্যাডসের, হাবস্পট আছে, এই যে লিনাক্সের আছে, ম্যাজেন্টো আছে, এই ধরনের যে সার্টিফিকেটগুলো আছে শুধু এগুলোই অ্যাড করা যাবে। এরপরে যেটা আছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আপনি এটা এডিট করতে পারবেন এমপ্লয়মেন্ট হিস্ট্রি, অথবা এখান থেকে নতুন একটা অ্যাডও করতে পারবেন। এবং এখানে আরও একটা আছে আদার এক্সপিরিয়েন্স। আপনার যদি ইরেলেভেন্ট কোনো একটা এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে চান, লাইক আপনি অ্যাকাউন্টিংয়ের জব করতেন, তো আপনি চাচ্ছেন অ্যাকাউন্টিংয়ের এক্সপিরিয়েন্সটা এখানে মেনশন করার জন্য, সেক্ষেত্রে আদার এক্সপিরিয়েন্সে আপনি আপনার অ্যাকাউন্টিংয়ের এক্সপিরিয়েন্সটা এখানে অ্যাড করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের আপওয়ার্কের সেশন। তো এর আজকে যেগুলো দেখলাম এগুলোর মধ্যে যদি কোনো কনফিউশন অথবা কোশ্চেন থাকে আমাকে একটু প্লিজ বলবেন।